সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু কাল। বাজেটে মাফিয়াতন্ত্রের ছায়া দেখতে চায় না বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়নে আবারও মাঠে নামার ঘোষণা। নানা তৎপরতায় রাজনীতিতে ফেরার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। জুলাই গণহত্যায় অভিযুক্তদের প্রতিহতে সজাগ থাকার আহ্বান। যানবাহন নেই, তবুও মিলছে নোটিশ। এআই ক্যামেরা নিয়ে নতুন জটিলতা, ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সম্পর্ক গভীর করতে চায় তুরস্ক। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। হাকান ফিদানের সঙ্গে বৈঠকে জামায়াত এনসিপি। ভারত থেকে জোর করে প্রবেশের চেষ্টায় বাড়ছে উত্তেজনা। শূন্য রেখায় শত শত মানুষ, অভিযোগ নাকচ নয়াদিল্লির। কিছুই জানে না জাতিসংঘ। মূল্যস্ফীতি ও প্রকৃত আয় কমে যাওয়ায় বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর তাগিদ। রাজস্ব খাতে কাঙ্ক্ষিত নীতি সহায়তা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। ইরানে হামলার পর এবার আল আকসা মসজিদ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে ইসরায়েল। হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদে সরব সৌদি সহ ৮ মুসলিম দেশ। এবং ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। তপুর জোড়া গোলে সান মারিনোকে হারালো থমাস জুলির শিষ্যরা। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে দেশ। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। সেই সাথে তামান্নারও আপনাদেরও গুড মর্নিং। শুভ সকাল। আগামীকাল তো সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে চলেছে এবং সেখানে আসলে এই যে বাজেট নিয়েই কিন্তু মেইনলি কথাবার্তা হবে এবং কালকে কিন্তু দীর্ঘক্ষণে অধিবেশন হওয়ার কথা রয়েছে। তো সামনে বাজেট 11 তারিখে বাজেট, এবং বাজেট নিয়ে কিন্তু নানান কথাবার্তা হচ্ছে। বিশিষ্টজনরা, বিশ্লেষকরা এক ধরনের কথা বলছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে এই বাজেটের একটা প্রভাব জনজীবনে পড়বে। সাধারণ মানুষের আয় বাড়বে না, কিন্তু ব্যয় বাড়বে। এরকম নানান কথাবার্তা হচ্ছে। বিশেষ পে করে স্কেল নিয়েও নানান কথাবার্তা কিন্তু হচ্ছে, যে পে স্কেল দিলে প্রতি বছরই যেটা হয় যে বাজেটে যখনই পে স্কেল থাকে তখনই কিন্তু দাম বেড়ে যায় সবকিছুর। সেইখানে পে স্কেল দেবে। এবারে কিন্তু আবার আরেকটি বিষয় হয়েছে যে বাজেটের আগে কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে যদি জ্বালানি তেলের কথাই বলি, যে শুধুমাত্র আপনার ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল এবং কেরোসিনের দাম কিন্তু 5 টাকা করে প্রতি লিটারে বেড়েছে। এখন বাজেটের আগে যেহেতু বেড়েছে, বাজেটের পরেও কিন্তু বিদ্যুতের দামও বেড়ে গেছে। এবং বিদ্যুতের দাম বাড়লে সেটার প্রভাব কিন্তু আসলে পুরো অর্থনীতির উপরেই পড়ে, পুরো জনজীবনে সবার উপরেই পড়বে। কারণ এখন তো বিদ্যুৎবিহীন বাড়ি পাওয়া খুবই মুশকিল, বিদ্যুৎ ব্যবহার করে না এমন মানুষ। আমি আমাদের চ্যানেলের একটি প্রতিবেদনেই দেখছিলাম যে একজন যিনি ব্যবসায়ী, তিনি বলছেন যে তার কাপড়ের দোকান, তিনি বলছেন যে বিদ্যুতের দাম যখন বাড়বে আমার দোকানের খরচটাও বাড়বে। সেই খরচটা তো আমি ক্রেতার উপর দিয়ে উঠিয়ে নেব। সেই ভ্যাট কিন্তু জনসাধারণকেই দিতে হবে। তাছাড়া আমাদের সবার বাড়িতেই তো ম্যাক্সিমাম বাড়িতে এখন দোরগোড়ায় কিন্তু বিদ্যুৎ পৌঁছে গেছে। তো দাম যদি বাড়ে তাহলে সবার জীবনেই কিন্তু পড়বে। তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও আপনি যেমনটা বললেন, কাপড় কিনতে গেলে, হয়তো কোনো খাবার কিনতে গেলে সবকিছুতেই বাড়বে। বাজেট সংক্রান্ত খবরাখবর দিয়ে শুরু করতে চাই। ইমন, আসন্ন বাজেটে মাফিয়াতন্ত্রের ছায়া দেখতে চায় না বিরোধী দল। পাশাপাশি সংস্কার ইস্যুতে আবারও মাঠে নামার ঘোষণা 11 দলীয় জোটের। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন গতানুগতিক কর্মসূচিতে সাড়া দেবে না জনগণ। এই উত্তাপের মাঝেই কাল শুরু হচ্ছে সংসদের দ্বিতীয় অধিবেশন। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। সরকারি বেসরকারি দলের অংশগ্রহণে সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত। দীর্ঘ বিরতির পর রোববার থেকে ফের সরগরম হচ্ছে সংসদ প্রাঙ্গণ। একজন 2 মিনিট করে সময় পাবেন। বাজেট অধিবেশন হওয়ায় সরকারি দলের ওপর চাপের পাল্লা ভারী, আর বিরোধী দলও রাখছে তীক্ষ্ণ নজর। বাজেটে মাফিয়াতন্ত্রের ছায়া দেখতে চান না তারা। মানে মাফিয়া গোষ্ঠী বেশি প্রায়োরিটাইজ পায়। আমাদের বাজেটের এটা হচ্ছে কালচার। তো আমরা এই কালচার থেকে আসলে বেরোতে চাই। আমরা বাজেটে যেটা দেখতে চাইবো যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং নতুন কর্মসংস্থান তৈরির যে প্রক্রিয়া, সেখানে আসলে গভর্নমেন্টের ভর্তুকি অনেক বেশি প্রয়োজন। সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকারের প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু প্রায়োরিটি দিতে গিয়ে আবার শুভঙ্করের ফাঁকে যেন না হয়। একই সাথে গণভোটের রায় বাস্তবায়নে আবারও মাঠে নামছে 11 দলীয় জোট। আগামী 2 মাস চলবে বিভাগীয় সমাবেশ। সিভিল সোসাইটি কথা বলছে, রাজনৈতিক দল কথা বলছে, পার্লামেন্টও হচ্ছে, পার্লামেন্টের বাইরে হচ্ছে, কিন্তু সরকার হচ্ছে জেগে ঘুমায়। আমাদের যে 11 দল আছে
আমরা রাজপথের প্রোগ্রাম 2 পর্বে শেষ করে 3য় পর্বে আমরা বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছি। চট্টগ্রাম হবে, 20 তারিখ খুলনা, 27 তারিখ ময়মনসিংহ, এবার ধারাবাহিকভাবে আমাদের সব বিভাগীয় শহর প্রোগ্রাম দেয়া আছে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন গতানুগতিক কর্মসূচিতে সাড়া দেবে না জনগণ। আমি বলবো তাদেরকে এমন কিছু সৃষ্টিশীল রাজনৈতিক কর্মসূচি দিতে হবে বা কর্মকাণ্ড করতে হবে যাতে জনগণ মনে করে যে না, তারা আসলেই একটু ভিন্নধর্মী। কিন্তু গতানুগতিকতার আবর্তের মধ্যে যদি তারা থাকে তাহলে এগুলো মানুষ গ্রহণ করবে না। অর্থনীতির গণতন্ত্রীকরণই এবারের বাজেটের মূল দর্শন বলছেন বিএনপি নেতারা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। কখনো শীর্ষ নেতাদের মৃত্যু, কখনো নানা দিবস, কখনো বা গোপনে হঠাৎ ঝটিকা মিছিল, এভাবেই নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিষয়টি ভাবাচ্ছে সরকার ও রাজনীতিবিদদের। তারা বলছেন, জুলাই গণহত্যায় অভিযুক্ত দলটি রাজনীতির সুযোগ পেলে আবারও শুরু করবে হত্যাযজ্ঞ। দল মত নির্বিশেষে এই তৎপরতা রুখে দেওয়ার আহ্বান তাদের। ধ্রুব ইকরামুলের রিপোর্ট। সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের এই প্রধান কার্যালয়টিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর থেকে এই ভবনটি যেমন পরিত্যক্ত, ঠিক তেমনি দীর্ঘদিন নীরব ছিল আওয়ামী লীগের রাজনীতি। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে আবার নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং সাম্প্রতিক সময়ে তারা বহুগুণ সক্রিয় সামাজিক মাধ্যমে। কিন্তু এভাবে ফিরে আসা আদৌ কতটা সম্ভব? কখনো ঝটিকা মিছিল, কখনো সামাজিক মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ পোস্ট কমেন্টস। 24 জুলাই আগস্টে গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড ভাবাচ্ছে সরকার ও রাজনীতিবিদদের। অনেক লোক জোগাড় করার যে সুযোগটা পেল কি করে? ভাই, আমরা 15-20 জন নিয়ে দাঁড়াতে পারিনি এক জায়গায়, সাথে সাথে ডিবি চলে এসছে ওইখানে। তো তারা এতক্ষণ ধরে এত লোক অর্গানাইজ করলো, তো এটা আইন শৃঙ্খলা বাহিনী টের পেল না, একটুও টের পেল না। একটা ঢিলে ঢালা ভাব কোথায় যেন কাজ করছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী এবং বর্তমান সরকার সহ নানা মহলের দায় দেখছে জামাত ও এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে বড় দায়ী মনে করি এই ক্ষেত্রে, এবং সকল রাজনৈতিক দলকে সেম পেজে আনতে না পারা এবং সেই আনতে না পারাটার যে অক্ষমতা, সেটা মানুষের কাছে ওপেন না করাটা এবং এখানে চতুরতা তৈরি করা, এটার দায়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। যে ফ্যাসিবাদকে জনগণ রক্ত দিয়ে বিদায় করলো, ভিতরে ভিতরে তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে একটা সফট কর্নার তৈরি করে আদালত থেকে জামিন, ওইখানে সুযোগ, ওখানে আসা, ওখানে মিটিং, ওখানে মিছিল, এখানে ঢুকতে দেওয়া, নানানভাবে কি বলা যাবে ইনক্লুসিভ আওয়ামী লীগের পলিসি, যেটা আওয়ামী লীগ যেটা চায় তার ইচ্ছাই তো তারা পূরণ করতে চাইতেছে। তারা ভুলে গেছে জুলাইয়ের সে ভয়ঙ্কর দিনগুলো। সেটা মনে রাখলে বিএনপির পক্ষে এইভাবে আওয়ামী তোষণ সম্ভব না। তবে রাজনীতিকরা বলছেন, জুলাইয়ের গণহত্যায় অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের প্রতিহত করবে জনগণ। অপোজিশন হোক, মানে সরকারি দল হোক, এবং পার্লামেন্টে নাই এমন দলও আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রশ্নে তাদের সিমিলার অবস্থান আছে। তবে যদি অপোজিশন এবং গভর্নমেন্টের কালেকটিভ এফোর্ট যদি না দেখা যায়, তাহলে সেখানে ওই দুর্বলতাগুলো কাজে লাগাবে আওয়ামী লীগ। বিএনপি সহ এইসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল, অংশগ্রহণ ছিল। তারা কমপক্ষে ফ্যাসিবাদের পুনরুত্থানের ব্যাপারে তারা সতর্ক থাকবে। এবার যদি কোনোভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, তাহলে এবার আর বাংলাদেশের স্বাধীনতাই থাকবে না। ফ্যাসিবাদী কাঠামোকে চিরতরে নিশ্চিহ্ন করতে গণতান্ত্রিক চর্চা জোরদার করার তাগিদ সংশ্লিষ্টদের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। দেশে গণতন্ত্র বিরোধী শক্তির উত্থান হচ্ছে। ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতা মাহবুবুল হক ও কৃষক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহবুবুল আলম তারার মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। ফেনীর এই দুই কৃতী সহোদরের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। প্রচারণার সঙ্গে বট বাহিনীর একটি শব্দ আমরা পেয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপক হারে চরিত্র হনন করা হচ্ছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করে, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যৎ বংশধরদের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একটি শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র বিরোধী শক্তির উত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে, এই যে চতুর্দিকে সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনারা সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। এত ত্যাগের পরে যে গণতন্ত্র ফিরেছে তাকে দীর্ঘজীবী করতে পক্ষের শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সড়কের এআই ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। যানবাহন না থাকার পরও মামলার ভুয়া নোটিশ পাচ্ছেন অনেকে। কারো বিরুদ্ধে আবার যে সড়কে চলেননি সেখানে উঠেছে আইন ভাঙার অভিযোগ। সিগন্যাল মানার পরও নোটিশ পেয়েছেন অনেকে। এই অভিযোগ স্বীকার করে পুলিশ বলছে প্রযুক্তিটি এখনও পুরোপুরি নির্ভুল নয়, আর ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। মামলার নোটিশ পেয়ে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল। অভিযোগ, সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন তিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন এআই ক্যামেরার নামে মামলার যে নোটিশ সেটি ভুয়া। এআইটাকে আমরা স্বাগত জানাচ্ছি, খুব ভালো। এআইয়ের মাধ্যমে মনিটরিংয়ের কারণে সড়কে একটা শৃঙ্খলা এসেছে, কিন্তু এই যে কিছু প্রতারক চক্র এর মাধ্যমে বেরিয়েছে, এই প্রতারক চক্র আবার এই পদ্ধতিটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। এসব ক্যামেরা নম্বর প্লেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলার প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা। তবে ভুক্তভোগীদের অভিযোগ, প্রযুক্তির ভুল শনাক্তকরণের কারণে অনেক সময় নিরপরাধ চালকদের নামেও চলে যায় মামলার নোটিশ। ভুয়া নোটিশ ছাড়াও যে সড়কে চলাফেরা করেননি সেখানকার মামলা হয়েছে বলে দাবি অনেকের। কারো কারো অভিযোগ, সিগন্যাল মানার পরও নোটিশ পেয়েছেন তারা। কারণ বাজারে যে এই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করাটা জানতাম, আমি এই কোনো সময় এই জায়গা সিগন্যাল অমান্য করে গাড়ি চালাই নাই। তারপরও আমার মালিকের কাছে একটা মেসেজ গেছে যে আমি নাকি রং এইভাবে গাড়ি চালাইছি। কিছুদিন আগে আমি একটা SMS পেয়েছি যে আমার নামে হচ্ছে এআই থেকে মামলা হয়েছে। সো এটা হচ্ছিল, পরে আমি একটু SMS-টা থেকে একটা আমাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, সেই ওয়েবসাইটে পেমেন্ট মেথড ছিল। সো আমি যখন পরে ওইটা একটু ভালো করে সার্চ করলাম, দেখলাম যে ওয়েবসাইটটা ফেক। এসব অভিযোগ অস্বীকার করছে না ট্রাফিক পুলিশও। তারা বলছেন এআই ভিত্তিক প্রযুক্তিও এখন পুরোপুরি নির্ভুল নয়। অন্যদিকে BRTA বা ডিএমপির নাম ব্যবহার করে মামলার নোটিশের বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা। যেহেতু এটা এআই একটা প্রযুক্তি, সেখানে ভুল হতে পারে না, সেটাই আমরা মনে করি না। ক্যামেরাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, হাজার হাজার ভিডিও আমাদের কাছে পাঠায় এবং সেগুলি দেখে আমরা অপরাধের গভীরতা বুঝে আমরা সিলেক্টিভ কিছু মামলা জেনারেট করি। আমাদের তরফ থেকে এখন পর্যন্ত কোনো মেসেজ আমরা দিচ্ছি না। আমরা মামলা জেনারেশন হওয়ার পরে মামলার কপি আমরা ওই যিনি গাড়ির মালিক তার ঠিকানায় পাঠাচ্ছি। এআই ক্যামেরার কারণে সড়কে ফিরছে শৃঙ্খলা। তবে ভুলের দায় যেন অকারণে কারো বইতে না হয় সে নিশ্চয়তা চাইছেন যানবাহনের মালিক চালকেরা। নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা। পুশিন চেষ্টা ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তের অনেক জায়গায় তৈরি হয়েছে উত্তেজনা। লালমনিরহাট, পঞ্চগড় এবং নওগাঁর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অর্ধ শতাধিক মানুষকে পুশিন চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবি এবং স্থানীয়দের তৎপরতায় তা সম্ভব হয়নি।
লালমনিরহাটের সীমান্ত এলাকা। গত ২৪ ঘন্টায় এখানকার ৩টি পয়েন্ট দিয়ে নারী শিশুসহ অন্তত ৩৩ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপি এলাকায় ১১ জন, পাটগ্রাম উপজেলার ৬৫ বাড়ি বিওপি এলাকায় ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারি সীমান্ত এলাকায় আরও ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তৎপরতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় সেই চেষ্টা সফল হয়নি। ৩৩ জনের ওই দলটি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বর্ডারের সীমান্তে ইন্ডিয়ান বিএসএফ থেকে শুরু করে প্রায় ২০ থেকে ২৫ জন ইন্ডিয়ান নাগরিককে, ১০ জন নাগরিককে তারা অবৈধভাবে পুশিং করায়। শূন্যরেখা বরাবর আমরা এদেরকে প্রতিহত করি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সহ তাদেরকে আমরা সীমান্তে আটকাই এবং বর্তমানে তারা সীমান্ত রেখা থেকে ৩০ গজ ভারতের অভ্যন্তরে আছে। এদিকে নওগাঁর হাপানিয়া সীমান্তে নারী পুরুষ শিশু মিলিয়ে ১৭ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এর মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। তবে বিজিবির তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আমি সবার কাছে রিকোয়েস্ট করেছি, দেন আমাকে বাড়ি সব কিছু এইখানে, বাড়ি ঘর দুয়ার শ্বশুর শাশুড়ি সব এইখানে। আমার স্বামীর ট্রিটমেন্ট করতে গেছিলাম, তাও শুনবে না। ইন্ডিয়ার যে সরকার শুভেন্দু অধিকারী বলেছে এখন দেশ ছাড়তে হবে, আমাদের ওখানে গ্রামের রেট পড়েছে, আমাদের বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে, ক্যাম্পে এসে স্যালেন্ডার করে সেখানে আমরা ১০-১২ দিন, আমাদের বাচ্চাগুলোর কি অবস্থা হচ্ছে বুঝতে পারছেন। এদিকে ভোরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্তেও বিএসএফের বিরুদ্ধে ১০ জনকে পুশিন চেষ্টার অভিযোগ ওঠে। তবে বিজিবির বাধার মুখে তা সম্ভব হয়নি। এতে অংশ নেয় স্থানীয় জনগণ। এ ঘটনায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি দেখতেছি আমরা রাত দিন ওরা অক্লান্ত পরিশ্রম করে এই পুশিন কিভাবে ঠেকানো যায় ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে। আমাদের পিলার টু পিলার টল আছে, সবসময় ২৪ ঘন্টার জন্য আসি। কোনো প্রকার যদি এরকম সংকট আপনারা পান আমাদেরকে সংবাদ দিবেন। অন্যদিকে জয়পুরহাটে পুশিনের ঘটনা না ঘটলেও দুদিন আগে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে তা সম্ভব হয়নি। সীমান্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। করা হয়েছে সচেতনতামূলক মাইকিংও। বিজিবি সবার লোকজনকে চেতন থাকার জন্য বলতে, রাতের ঘুমটুম চেতন থাকে বলতে, আমরা কোনো হয়লা বা কোনো কিছু পালে আমরা তৈরি করি সরে যেতে পারি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই আতঙ্কে সীমান্তের মানুষ। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। এ ব্যাপারে আরও খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। শুরুতেই আমরা জয়পুরহাটের খবর জানবো মামুনের কাছ থেকে। আপনাদের দুজনকেই শুভ সকাল। শুরুতে জয়পুরহাটের খবর জানবো মামুন। জয়পুরহাট সীমান্তে পুশিনের কেমন চেষ্টা চলছে, কোনো ধরনের তৎপরতা দেখছেন কিনা, আর পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? শুভ সকাল। আমরা গতকাল থেকেই সীমান্তে অবস্থান করি এবং সীমান্তে কিন্তু ঘোরাফেরা করার পর আমরা সীমান্তের মানুষের সাথে কথা বলেছি। জয়পুরহাটে যেই ২৬ কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্তের মানুষজনের সাথে কথা বলেছি। তারা কিন্তু আশঙ্কা করছেন এবং তারা একেবারেই ধারণা করছেন যে তাদের পাশেই যে বিএসএফ এর যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে কিন্তু অনেক মানুষজনকে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে তারা এই বাংলাদেশে পুশিন করতে পারে, এরকম কিন্তু কথা স্থানীয়রা বলছেন। আর জয়পুরহাটের এই যে ২০ বিজিবির পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, সচেতন করা হচ্ছে এবং জনসাধারণ যারা রয়েছেন, স্থানীয়রা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেভাবেই বলা হচ্ছে যেন কোনোভাবেই পুশিন করতে না পারে বিএসএফ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সচেতন করছে। আর জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত পুশিনের কোনো খবর আমরা পাইনি। তবে স্থানীয়রা যেটি বলছেন যে স্থানীয়রা কিন্তু বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং তাদের কথা মতোই সব সময় রাত জেগে পাহারা দিচ্ছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন। আর এই যে জয়পুরহাটের যে সীমান্তগুলো রয়েছে এই সীমান্তগুলোতে কিন্তু আমরা যে আপনি যেটি বলছিলেন যে গত কয়েকদিন আগে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল, তবে তারপর থেকে কিন্তু এখনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আজকেও আমরা এসেছি, আজকেও কথা বলবো এবং স্থানীয়রাও সচেতন রয়েছে। তারাও যেটি বলছেন যে কোনোভাবেই যেন বাংলাদেশে পুশিন করতে না পারে বিএসএফ, সেই বিষয়ে কিন্তু সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন এই বাংলাদেশিরা। তো এই ছিল এখনকার মতো জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ খবর।
মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী তুষার। তুষার, যে অভিযোগ আছে যে পুশিনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেশ কিছু মানুষকে জড়ো করেছে বিএসএফ, এর সত্যতা আসলে কতটুকু, আর নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কি ধরনের নেওয়া হয়েছে? শুভ সকাল। যেমনটি সহকর্মী আলমামুন জানাচ্ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকদিন থেকে ভারতে উত্তেজনার পর থেকে বিজিবি সতর্ক অবস্থান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ২টি ব্যাটালিয়ন তারা এলাকাবাসীকে সাথে নিয়ে রাত দিন সবসময় তারা সতর্ক অবস্থানে পার করছে। গত পরশুদিন নওগাঁ সীমান্তে নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাপাড়ি সীমান্তে নওগাঁ ব্যাটালিয়ন আমাদের জানাচ্ছিলেন যে প্রায় ২৮ জন, তার মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৬ জন শিশু রয়েছে। তাদেরকে রাতে পুশিন করার চেষ্টা করা হয়। তারপর বিজিবি সতর্ক অবস্থান নেয় এবং বিজিবি সতর্ক অবস্থান নিয়ে সেখানে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং প্রতিরোধ করার চেষ্টা করে এবং তাদেরকে এখানে আসতে দেয়। বিএসএফ চেষ্টা করার পরেও পরবর্তীতে তারা সেখানে শূন্য রেখায় অবস্থান নেই জানা যায়। তারপর থেকে আমাদের কালকে বিজিবি এবং আজকে বিজিবির সাথে কথা বলছিলাম, তিনারা জানাচ্ছিলেন যে ২৮ জনকে পুশিন করার চেষ্টা করছেন তারা এখন পর্যন্ত ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভিতরে অবস্থান করছেন। তবে আপনাকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জের ২টি ব্যাটালিয়নের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তারা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে বাকি যে সীমান্ত গুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত তেমন কোনো পুশিনের খবর পাওয়া যায়নি বা তেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে পাওয়া যায়নি। তবে আমরা দেখছি যে সীমান্ত এলাকাগুলোতে ঘুরেছি, দেখেছি যে এলাকাবাসী এবং বিজিবি উভয়েই তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং গভীর নজরদারি তে তারা আছে এবং আমরা রাতেও অনেক সময় দেখেছি এলাকাবাসী বিজিবিকে সাথে নিয়ে তারাও পাহারা দিচ্ছে। এই পাহারা উভয়ে তারা জানাচ্ছিলেন যে উভয়ে জানাচ্ছিলেন যে এলাকাবাসী যে আশঙ্কা করছেন যে পুশিন এবং বিএসএফ যে অবস্থান সেটিকে নিয়ে তারা আশঙ্কা থেকে বাঁচার চেষ্টা করছেন এবং জানে পুশিন না হয় সেই চেষ্টা করছেন। যে এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা পুশিনের ব্যাপারে খবরাখবর জানাচ্ছিলেন। এদিকে সীমান্তে পুশিনের অভিযোগ নাকচ করেছে নয়াদিল্লি। একই সঙ্গে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের মাঝে বাংলাদেশের কেউ রয়েছে কিনা তা যাচাইয়ে সহযোগিতার জন্য বাংলাদেশের প্রতি আহ্বানও জানিয়েছে ভারত। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। সীমান্তে পুশিন অভিযোগ নাকচ করে তিনি বলেন, বাংলাদেশ সহ যে কোনো দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ভারতের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ইস্যু দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না এবং বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী করতে নয়াদিল্লি আগ্রহী বলেও দাবি করেন তিনি। বাংলাদেশ, as I have told you before also, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় অবৈধভাবে অবস্থানকারী সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে তাদের ফেরত পাঠানোর কাজ আরও সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সীমান্তে কথিত পুশিন নয়, বরং প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এসব বিষয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। we refer these cases to the Bangladeshi side. শত শত মানুষকে ভারতীয় বাহিনী বিএসএফ জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার বিষয়ে জানে না জাতিসংঘ। সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি, তবে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তের মধ্যে শূন্য রেখায় শত শত মানুষ অপেক্ষা করছে। ভারত সরকার জোর করে মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। জাতিসংঘ মহাসচিব অবগত আছেন কিনা, এ বিষয়ে তার অবস্থান কি, এমন প্রশ্নের জবাবেই অবগত নন বলে জানান ডুজারিক। Hundreds of people are waiting in zero line between Bangladesh and India border. India government pushing Muslim people forcibly to Bangladesh. The current government violating the Vienna Convention. Does UN Secretary General aware of it, and what's his position on that? I will get back to you on that. I have not been following this particular incident closely enough, but I will revert back to you. ওসমান হাদি হত্যা মামলাকে ঘিরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের জেরে এবারে কলকাতাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ জমা দেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। অভিযোগে বলা হয়েছে, মমতার বক্তব্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টি দেশদ্রোহিতার শামিল। এই ঘটনায় তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। এর আগে একই অভিযোগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি। পরপর দুই অভিযোগে মমতার মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারত থেকে কবে দেশে ফেরানো হবে এবং কত সময়ের মধ্যে বিচার সম্পন্ন হবে তা 7 দিনের মধ্যে সরকারকে সুস্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। অন্যথায় আগামী শুক্রবার থেকে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। টিএসসি ঘুরে হাদির সমাধি প্রাঙ্গণে সমাবেশে আবদুল্লাহ আল জাবের আরও বলেন, হাদি হত্যার বিচারের সময় নিয়ে প্রধানমন্ত্রীকে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। বিচার নিয়ে তালবাহানা করলে ধরে দেয়া হবে সরকার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। সরকারের পক্ষ থেকে বিচার কার্য সম্পাদন মমতা যেই কথা বলেছে, যেই গ্রাউন্ডে কথা বলেছে, যেই বিবরণ দিয়েছে, তাতে অবশ্যই আপনার এটা আমলে নিয়ে এর ব্যাপারে তদন্ত করা উচিত। সরকার যাতে আমাদেরকে একটা সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করে যে তিনি এতদিনের মধ্যে এর বিচার করবে, নয়তো বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় তুরস্ক, বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী দেশটি। এছাড়া ঢাকার সঙ্গে বাণিজ্যকে 2 বিলিয়নে নিয়ে যেতে চায় আঙ্কারা। শুক্রবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঢাকা সফরে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে গুরুত্ব পায় ঢাকা আঙ্কারা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো, তৈরি পোশাক খাত, বিনিয়োগ, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মতো বিষয়গুলো। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুদেশের সম্পর্ক আরও গভীর করবে। এ সময় জ্বালানি, অবকাঠামো ও গার্মেন্টস শিল্পে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বাংলাদেশ তুরস্কের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিবে এই সফর। বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছি। দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। বেসরকারি খাতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক জোনে ইনভেস্ট করার আহ্বান জানিয়েছি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বাংলাদেশের সঙ্গে 1.3 বিলিয়ন বাণিজ্যকে 2 বিলিয়নে নিতে চায় তার দেশ, বিশেষ করে প্রতিরক্ষা খাতে নজর আঙ্কারার। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয় আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করতে চাই, বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চাই। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন। সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আজকের বৈঠকে আমরা দ্বিপাক্ষিক এবং অঞ্চলীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা করেছি। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ঐতিহাসিক মানবিকতা দেখিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেজন্যই আজ আমরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাব। সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পাশে থাকায় কৃতজ্ঞতা জানানো হয় হাকান ফিদানকে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়, রয়েছে ঐতিহাসিক ভিত্তি। সেখানে দুই দেশের আবেগ এবং আকাঙ্ক্ষাও জড়িত।
দেশ স্বাধীনের পর এই সম্পর্ক আরও জোরদার করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্পর্ক ঐতিহাসিক। দেশটি থেকে যেমন সুফি, দরবেশ, ব্যবসায়ীরা এই ভূখণ্ডে এসেছেন, তেমনি তুর্কি খেলাফত নিশ্চিহ্ন করার বিরুদ্ধে ভারতের অন্যান্য মুসলমানদের সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন এখানকার মুসলমানরাও। 1974 সালে ওআইসি সম্মেলনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় তুরস্ক। তবে দুই দেশের মধ্যে গতিশীল দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কের সূচনা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তুরস্ক সফর করেন জিয়াউর রহমান, যা দুদেশের বন্ধুত্বকে মজবুত করে। তার কূটনৈতিক উদ্যোগে 1976 সালে ঢাকায় তুর্কি দূতাবাস খোলা হয়। 1981 সালে আঙ্কারায় পূর্ণাঙ্গ দূতাবাস কার্যক্রম শুরু করে বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের আমলে ইন্দো সোভিয়েত বলয়ে আটকে ছিল বাংলাদেশ। তবে এই বলয় থেকে বের করে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেখানে তুরস্ক ছিল অন্যতম প্রধান অংশীদার। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তুরস্ক সফরের পর দুই দেশের মধ্যে প্রথম সামরিক প্রযুক্তিগত আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় 1981 সালে সই হয় মিলিটারি ট্রেনিং কোঅপারেশন এগ্রিমেন্ট বা সামরিক প্রশিক্ষণ সহযোগিতা চুক্তি, যাতে বাংলাদেশ নৌবাহিনীর এলিট ফোর্স সোয়াটসকে প্রশিক্ষণ দেয় তুর্কি নেভাল স্পেশাল ফোর্সেস। বিএনপি ফের ক্ষমতায় এসে ঐতিহাসিক সেই সম্পর্ককে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। গণমাধ্যমগুলোতে বিশ্লেষকরা বলছেন, এই সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করছে। এছাড়া গৃহযুদ্ধরত মিয়ানমার বা অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চেয়েছে জামায়াত। শুক্রবার রাতে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এদিকে তুরস্কের মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, চলমান ভারতীয় পুশিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হোটেল ইন্টারকন্টিনেন্টালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের এই বৈঠক অংশ নেন জামাত আমির সহ দলটির 6 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাখানেক ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চেয়েছে জামাত। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। পরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির নেতারা। এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আজকে একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল। এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারতীয় সরকার কর্তৃক অন্যায্য পুশিন নিয়েও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। চলমান ভারতীয় পুশিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। আমরা কোনোভাবেই বাংলাদেশের কোনো পুশিনের ঘটনাকে আমরা মেনে নেব না। আমরা মনে করি যে ভারত সরকার বাংলাদেশের উপরে যে অন্যায্য একটা আগ্রাসন চাপিয়ে দিতে চায়, সেটা কোনোভাবেই বাংলাদেশের কোনো নাগরিক এটা মেনে নেবে না। এবং সম্প্রতি সীমান্ত হত্যার মতো যে ঘটনাগুলোও ঘটছে বিভিন্ন জায়গায়, আমরা তারও বিরোধিতা করি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে তুরস্ক সরকার সহযোগিতা করতে পারে কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এনসিপির এই নেতা। আদতে একটা রাজনীতির খেলা ছড়িয়ে দেওয়া হয়েছে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে পোশাক কারখানা। শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য মুখরিত শিল্প কারখানা অধ্যুষিত সাভার ও আশপাশের এলাকা। দর্শক, এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহান সিরাজি। আমরা সিরাজির সাথে এখন যুক্ত হব। সোহান সিরাজি, আজ যেমনটা আসলে বলছিলাম যে আজকে থেকেই কিন্তু কারখানাগুলো খুলেছে, কি অবস্থা দেখছেন সেখানকার? সেই সাথে দীর্ঘ ছুটির পরে আজকে থেকে কর্মব্যস্ততায় ফেরার পরে শ্রমিকদের কি অবস্থা দেখছেন, তারা কি বলছেন জানাবেন আমাদের। জি ধন্যবাদ, শুভ সকাল। আমি
এটি কিন্তু আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কারখানাটি রয়েছে এখানে কিন্তু বেশ প্রায় 3-4 শিফটে প্রায় 12,000-এর মতো কর্মীরা কিন্তু এই এবং আসিফের যে পোশাক কারখানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের যে ঈদের ছুটি কিন্তু মুক্ত হয়ে উঠেছে এবং এরই মধ্যে এখানে যে আরো ঘন্টা পরে অর্থাৎ এই কারখানাগুলোতে যে কার্যক্রম শুরু হয় প্রথম শিফটের, এখনো কিন্তু এখানে যে যারা রয়েছে যারা এখানে শ্রমিক রয়েছে তারা কিন্তু আসছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের যেন শৃঙ্খলা না হয় সেই জন্য ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার একটু আমরা যেতে চাই গাজীপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু। আমরা বাবুর সাথে এখন যুক্ত হব। বাবু, শুভ সকাল আপনাকে। যেমনটি আসলে বলছিলাম যে আজকে থেকে শিল্প কারখানাগুলো খুলেছে, কলকারখানাগুলোর চিত্র কেমন দেখছেন, শ্রমিকদের মধ্যকার উচ্ছ্বাস কেমন দেখছেন, আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের যে 22টি জেলার মানুষ তারা কিন্তু আসলে তাদের ছুটি শেষে টানা শিল্প কারখানার যে 12 দিনের ছুটি, সেই ছুটি শেষে কিন্তু তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আমি দেখেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে পথ দিয়ে আসলে এই উত্তরবঙ্গের মানুষগুলো আসেন, সেই পথে আসলে গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়ে, সেই চন্দ্রামোড়ে কিন্তু আসলে কর্মজীবী মানুষের তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। গাজীপুরে প্রায় 2,000-এর উপরে শিল্প কারখানা রয়েছে, এখানে প্রায় 40 লাখের উপরে শ্রমিক কিন্তু কর্মজীবী। এই যে শ্রমিকরা তারা কিন্তু আসলে দীর্ঘ 12 দিনের যে ছুটি সেটা শেষ করে আসলে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আমরা দেখেছি যে মহাসড়ক এবং রেলপথ দুই পথে দেখেছি আসলে উপচে পড়া যাত্রীদের ভিড় এবং গাড়িতেও গাদাগাদি করে তারা নিজ গন্তব্যে যে কর্মস্থল সেই কর্মস্থলে ফিরছেন। যারা দীর্ঘ ছুটি শেষ করে তারা আজকে কিন্তু তার কর্মসংস্থানে তারা যোগ দেবেন। সেই জন্যই আসলে সকাল থেকে তারা যে ভোর সকাল থেকে তারা এই চন্দ্রামোড় এবং চান্দনা মোড়ে থেকে তারা আসতে শুরু করেছেন এবং এখান থেকে তারা তাদের কর্মস্থলে যোগ দিবেন এবং এই যে উত্তরবঙ্গের মানুষ যারা আসছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসলে মহানগর মেট্রোপলিটন পুলিশের যে হাই পুলিশ তারা কিন্তু আসলে তাদেরকে এই যে তাদের যে সামানা এবং যে তাদের যে ফেরার পথে যে কোনো ধরনের ভোগান্তি না হতে আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার রয়েছে। এছাড়াও কিন্তু রেলপথেও দেখেছি আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানেও কিন্তু সোচ্চার রয়েছে, কোনো ধরনের ভোগান্তিতে তাদের যাতে না পড়তে হয় বাড়ি থেকে ফিরে। এর আগেও যদি বলে আসলে সরকারি যারা কর্মকর্তা তারা কিন্তু আসলে 7 দিনের ছুটি শেষ করে তারা তাদের কর্মস্থলে ফিরেছেন এবং এই শিল্প কারখানা আজকে থেকেই কিন্তু গাজীপুরের সকল শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকে শিল্প কারখানার শ্রমিকরা কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তারা আসলে বরাবরের মতো অভিযোগ করেছেন তাদের যেতে যে পরিমাণ বাড়তি ভাড়া গুনতে হয়েছে এবং তাদের বাড়ি থেকে কর্মস্থলে ঢাকা ফিরতে, ঢাকামুখী ফিরতে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তাদের বাড়তি ভাড়া গুনতে হয়েছে। তারা যেটা বলেছেন যে আসলে 300-400 টাকা ভাড়া সেখানে 1,000-1,200 টাকা তাদের গুনতে হয়েছে। আসলে তারপরও তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে তাদের সেই গন্তব্যস্থল থেকে আসলে ফেরার পথে গাড়ির সংকট একেবারেই কম ছিল, সেই গাড়ি পাচ্ছিল, সেক্ষেত্রে তাদের কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে গাড়ি না থাকার কারণে। এই যে ভোগান্তি আসলে বাড়তি ভাড়ার ভোগান্তি এবং গাড়ি না পাওয়া, সেক্ষেত্রে আসলে বলছেন যে প্রশাসনিক লোক এবং সরকার যারা রয়েছে তারা আসলে এই বিষয়গুলো আসলে নজরে নিয়ে আসার জন্য। আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি যারা শিল্প কারখানা যারা রয়েছেন, তারা বলছেন যে আসলে দীর্ঘ 12 দিনের ছুটি শেষে পরিবারের সাথে তাদের ঈদের আনন্দ শেষে তারা এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তাদের আগের কর্মজীবনে তারা এক ব্যস্ততার সময় পার করবেন বলে জানিয়েছেন আমাদের। এই ছিল আমার কাছে গাজীপুরের যে উত্তরবঙ্গ থেকে ফিরে আসা কর্মজীবী মানুষের সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করেই মোবাইলের স্ক্রিন অন্ধকার, কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে হাওয়া ব্যাংকে জমানো লাখ লাখ টাকা। কোনো রূপকথার গল্প নয়, মোবাইল হ্যাক করে অভিনব কায়দায় সাধারণ মানুষের টাকা লুটে নেওয়া এক ভয়ঙ্কর সাইবার প্রতারক চক্রের সন্ধান মিলেছে। চট্টগ্রামে পুলিশের জালে ধরা পড়েছে এই চক্রের মূল হোতা সহ 2 সদস্য। রুকনউদ্দিনের রিপোর্ট। সাতকানিয়া ছদহা এলাকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন
গত ৭ এপ্রিল বিকেলে অ্যাপস আপডেট দিতে গিয়ে হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে তার মোবাইল। বন্ধ হয়ে যায় স্ক্রিন। পরে মোবাইল চালু হতেই দেখেন বিকাশ, নগদ ও ব্যাংকিং অ্যাপ উধাও। মুহূর্তে ইউসিবি ব্যাংক থেকে হাওয়া হয়ে যায় ৭ লাখ টাকা। একটা মেসেজ আসছিল কি আপনার ইউর ফোন ইজ নিউ। ওই মেসেজটা আসার পরে আমি মোবাইল স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিক হওয়ার পরে দেখতেছি আমার বিকাশের ছিল, নগদে ছিল, অ্যাপস একটাও নাই। কার্ড দিয়া বুথ থেকে টাকা নেওয়ার জন্য গেছি, বুথ কার্ড যখন দিয়েছি যখন দেখতেছি আমার ব্যালেন্স 0 আজকের এই জামাল উদ্দিনের অভিযোগের পর তদন্তে নামে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা। ডিজিটাল অ্যানালাইসিস ও তথ্য প্রযুক্তির সহায়তায় বের হয়ে আসে চক্রের মূল হোতা মোহাম্মদ ইকবাল ও সহযোগী রুবেলের নাম। পুলিশ জানায় চক্রটি প্রথমে টার্গেট করা ব্যক্তির জিমেইল ও অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর ব্যাংকিং অ্যাপ থেকে টাকা বিকাশ বা নগদে সরিয়ে ফেলত, আর সেই টাকা তারা খাটাতো অনলাইন জুয়া আর গরুর ব্যবসায়। যে তারা এই যে প্রতারণামূলক কার্যক্রমটা করতেছে এটা আবার একটু ভিন্ন কায়দায়। তাদের কয়েকটা লেয়ারে লোকজন থাকে। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করতেছে, যারা হ্যাক করতেছে এটা, এবং পরবর্তীতে যখন বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে নিল, এটা বা কালেকশনের জন্য আলাদা আবার একটা গ্রুপ আছে। তারা আবার এটা আমাদেরকে মিসগাইড করার জন্য তারা কিন্তু এটা আবার বিভিন্ন রকমের জায়গায় ইনভেস্ট করতেছে। পুলিশ বলছে সাইবার জগতে একটু অসচেতন হলেই যে কেউ পড়তে পারেন এমন ফাঁদে। তাই লোভে পড়ে অপরিচিত লিঙ্কে ক্লিক না করার পাশাপাশি নিজের ইমেইল ও ওটিপি সুরক্ষায় আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো শেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 15 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ। আগুন লাগার খবর পেয়ে এয়ারপোর্টে ভিড় করেন আমদানিকারকরা। এর আগে গত বছরের 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় আগুন নিয়ন্ত্রণে আনতে 37টি ইউনিটকে প্রায় 6.5 ঘন্টা কাজ করতে হয়েছিল এবং নিরাপত্তার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল বিমান চলাচল। 11টা 38 মিনিট আগুন নিয়ন্ত্রণে সমর্থ হয় এবং 1টা 5 মিনিটে এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সমর্থ হয়। সূত্রপাত এটা তদন্ত করে বলতে হবে, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজটা শেষ করলাম, একটু সময় লাগবে। এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল, নর্মালি যেগুলো মালামাল আসে সেই মালামালগুলো এখানে এসেছে। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের 5 কিলোমিটার জুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রী এবং চালকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সাজিরুল ইসলাম সঞ্চয়ের সঙ্গে। সঞ্চয়, শুভ সকাল আপনাকে। গতকাল রাত থেকেই আসলে যারা আজকে থেকে যেহেতু গার্মেন্টস খুলতে শুরু করেছে, গতকাল রাত থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছে যারা ঈদের ছুটি শেষ করে, সেই থেকেই জ্যাম। আজকে সকালের কি পরিস্থিতি জানতে চাই বিস্তারিত। ভোর রাত থেকে কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়কটিতে যমুনা সেতুর উপরে বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ার ফলে কি বলছে ও কি বললো আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা সেতু যে মহাসড়কের একদম গোল চত্বর যে স্থানটি, সেই স্থানটিতে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি। সেতু গোল চত্বর স্থানটিতে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে যেমনটি দেখছি এই সেতু গোল চত্বর থেকে ঝাওয়েল ওভার ব্রিজ অব্দি, অর্থাৎ প্রায় 5 কিলোমিটার ব্যাপী কিন্তু উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যে লেন, সেই লেনে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে রয়েছে। কখনো কখনো ধীরগতিতে যানবাহন চললেও কিন্তু আসলে দীর্ঘ সময় যানজটে স্থবির অবস্থায় আসলে যানবাহনগুলো রয়েছে। আমরা গতকালকে মহাসড়কে ছিলাম, আজকে ভোর থেকেই রয়েছে মহাসড়কে। যেমনটি দেখছি আসলে শেষ মুহূর্তে ঈদের যে ফিরতি যাত্রা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে শ্রমজীবীরা আসলে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগের জন্য বাড়িতে এসেছিলেন, বিশেষত গার্মেন্টস শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু শেষ মুহূর্তে ঈদ আনন্দ উপভোগ শেষে কিন্তু রাজধানীতে ফিরছেন। আজকে থেকে কিন্তু রাজধানীর যে গার্মেন্টস কারখানাগুলো সেগুলো চালু হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু গতকাল ভোর থেকে মহাসড়কে যানবাহনের যে চাপ, সেই চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে যমুনা সেতুর
ঠিক মাঝামাঝি অংশে একই সাথে 3টি যানবাহন গতকাল ভোর রাতের দিকে বিকল হয়ে যায়। এই বিকল হওয়ার ফলে যানবাহনগুলো সরিয়ে নিয়ে ব্রিজের যে রাস্তা সেটি চালু করতে করতে কিন্তু যে যানজটের সৃষ্টি হয় সেটি আসলে পরবর্তীতে দীর্ঘ যানজটে রূপ নেয়। গত রাত্রে আমরা যেমনটি দেখেছি যে আসলে প্রায় 15 কিলোমিটারেরও বেশি কিন্তু এই যানবাহনের যে জট সেটি কিন্তু ছড়িয়ে ছিল। আমরা কথা বলেছি গত রাত্রে এবং আজকে সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন আসলে এই যে ঈদ যাত্রায় বিশেষ করে গার্মেন্টস কারখানার যে শ্রমিকরা, নিম্ন আয়ের যে শ্রমিকেরা, তারা কিন্তু ঢাকা থেকে ঢাকার যে যানবাহনগুলো চলাচল করে ঢাকা শহরের যে ফিটনেসবিহীন যানবাহনগুলো সেগুলো কিন্তু অনেকটা ভাড়া আকারে কিন্তু তারা তাদের ঈদ যাত্রায় সাথে নিয়ে আসে। এই যানবাহনগুলো আসলে মহাসড়কে চলাচলের জন্য অনুপযোগী হওয়ার ফলে কিন্তু এই দীর্ঘ যাত্রায় অর্থাৎ উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে 22টি জেলা, দূরবর্তী জেলাগুলো থেকে রাজধানী থেকে রওনা হয়ে কিন্তু আসলে মাঝপথে বিভিন্ন জায়গায় এসে বিকল হয়ে যাচ্ছে। এই বিকল হওয়ার ফলে কিন্তু আসলে এই যানজটটি সৃষ্টি হচ্ছে। এছাড়াও আসলে যানজট থেকে রক্ষা পেতে আসলে যানবাহনের যে চালকেরা রয়েছে তারাও কিন্তু আসলে শৃঙ্খলা না মেনে যখন মহাসড়কে যানবাহন চালানোর চেষ্টা করছে তখন কিন্তু দুর্ঘটনাও ঘটছে। যেমন গতকালকে আমরা দেখেছি যমুনা সেতুতেও কিন্তু দুর্ঘটনা, গত রাতেও কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে যেখানে একজন মানুষের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেছে। আসলে যদিও এই মুহূর্তেও প্রায় 5 কিলোমিটারের মতো যানজট রয়েছে এখানে মহাসড়কে, আমরা যেমন দেখছি জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু মহাসড়কে তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন এবং তারা চেষ্টা করছেন এই যানজটকে আসলে কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আর আমরা যাত্রীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আসলে গতকালকেও উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল থেকে যারা রওনা হয়েছেন রাজধানী থেকে তারা অনেকেই কিন্তু এখনো আসলে যমুনা সেতুই অতিক্রম করতে পারেনি। যমুনা সেতুর পশ্চিম পাড়ের যে মহাসড়কে কিন্তু আটকে রয়েছে। তো তারা তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু তারা আসলে বলছিলেন যে আসলে দীর্ঘ সময়ে এই মহাসড়কে কাটানোর ফলে কিন্তু তাদের অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি আজকে সকাল থেকে যে গার্মেন্টস কারখানাগুলো চালা হচ্ছে সেখানে আসলে উপস্থিত হতে না পারলে, অর্থাৎ কর্মস্থলে উপস্থিত হতে না পারলে তাহলে কিন্তু আসলে আরেকটি বিপাকে কিন্তু পড়তে হবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোল চত্বর থেকে যানজটের সর্বশেষ খবর। সঞ্চয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রধানমন্ত্রীর ঘোষণার পর জট খুলেছে সিরাজগঞ্জ বগুড়া ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের। কেটেছে অর্থায়ন জটিলতাও। আগামী সপ্তাহে জমা হবে প্রকল্পটির সংশোধিত ডিপিপি। এরপর একনেকে অনুমোদন এবং ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুতই শুরু হবে উত্তরাঞ্চলের মানুষের বহুল কাঙ্ক্ষিত এই রেলপথের নির্মাণ কাজ। রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের রেল যোগাযোগ সহজ করতে দীর্ঘদিনের দাবি সিরাজগঞ্জ বগুড়া রেলপথ। গুরুত্ব বিবেচনায় 2018 সালে 5,000 কোটি টাকা ব্যয়ে তৎকালীন সরকার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প নেয়, কিন্তু দীর্ঘদিন পার হলেও ছিল না দৃশ্যমান অগ্রগতি। তবে বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষণার পর জট খুলেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে। কেটেছে অর্থায়ন জটিলতা। নতুন রেল ট্র্যাক নির্মাণে সিরাজগঞ্জ অংশের ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে। আমারও অধিগ্রহণে জমি পড়ছে বা বাড়িও পড়ছে, আমরা ইতিমধ্যে টাকা পয়সা পাইছি। আমাদের যে কোনো পণ্য আমরা সহজভাবে ঢাকাতে, বগুড়াতে আমরা রপ্তানি করতে পারবো। এই রেলপথটি নির্মাণ হলে রাজধানীর সঙ্গে উত্তরের জেলাগুলোতে যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, দূরত্ব কমবে 100 কিলোমিটারের বেশি। গতি আসবে উত্তরাঞ্চলের পণ্য ও যাত্রী পরিবহনে। আগে 100 কিলোমিটার বেশি ঘুরতে হতো সান্তাহার দিয়ে, এখন আর সেটা ঘুরতে হবে না। সরকারকে ধন্যবাদ জানাই যে সিরাজগঞ্জ বগুড়া রেল সংযোগ গুরুত্ব সহকারে সরকার বিবেচনা করছেন এবং সেটি বাস্তবায়নের জন্য একটি আদেশ জারি করছেন। ব্যবসায়ী নেতারা বলছেন সিরাজগঞ্জ বগুড়া রেলপথ খুলে দিবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত। গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা, গতি ফিরবে এই অঞ্চলের অর্থনীতিতে। এটি যদি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয় আমরা উত্তরবঙ্গের সকল মানুষ সুবিধা পাব। এই রেলপথের কারণে যে কাঁচা মালামাল দ্রুততম সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব হবে। সিরাজগঞ্জ অংশে প্রকল্পের জমি অধিগ্রহণ এগিয়ে নিতে 1900 কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে সরকার। সিরাজগঞ্জ সদর, আমাদের রায়গঞ্জ এবং আমাদের যে কামারখান জমি অধিগ্রহণের কার্যক্রম সেটি বেসিক্যালি আমরা সম্পূর্ণ করেছি এবং ইতিমধ্যে আমরা এই প্রজেক্টের যিনি পিডি ওনাকে আমরা এই জমিগুলো বুঝিয়ে দিয়েছি। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পটিতে অর্থায়নের জটিলতাও কেটেছে। ভারতের লাইন অফ ক্রেডিটের পরিবর্তে অর্থায়ন করবে এআইআইবি।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত ডিপিপি জমা দেয়া হবে আগামী সপ্তাহেই। ডিপিপিটা রিভিশন করার জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম, মন্ত্রণালয় আবার কিছু অবজারভেশন দিয়েছে, সেই অনুযায়ী আমরা আবার কারেকশন করেছি। আমরা হয়তো আগামী সপ্তাহে ডিপিপিটা আবার মন্ত্রণালয়ে প্রেরণ করবো। মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে, প্ল্যানিং কমিশন থেকে একমেকে এটা অ্যাপ্রুভ হবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় কাজ শুরু করা। 84 কিলোমিটার দূরত্বের সিরাজগঞ্জ বগুড়া রেলপথে 9টি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় 4টি ও সিরাজগঞ্জে 5টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবারে জানবো বাজেট 2026-27 খবর। আগামী অর্থ বছরে ব্যক্তির কর মুক্ত আয়ের সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 3,75,000 টাকা হতে পারে। এই সীমা 5 লাখ টাকা নির্ধারণের দাবি করেছে সাধারণ মানুষেরা। মূল্যস্ফীতির তুলনায় সাধারণের প্রকৃত আয় কমে যাওয়ায় করমুক্ত আয়ের সীমা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতির অঙ্কটা এখন 9% ঘরে। বাজারে চাল, ডাল, তেল থেকে শুরু করে সব নিত্যপণ্যের দামই বাড়তি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে বাড়ি ভাড়া আর পরিবহন খরচ সহ প্রায় সব ধরনের ব্যয়। সব মিলে জীবনধারণের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ আয় বাড়েনি খুব একটা। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা এখন 3.5 লাখ টাকা। আগামী অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের এই সীমা আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। সরকার যেটা প্রস্তাবে আনছে আপনার 26-27 অর্থ বছরের জন্য 3,75,000 টাকা, আই থিঙ্ক ইটস নট এনাফ। এটা মিনিমাম 5 লাখ টাকার আশেপাশে হওয়া উচিত। বর্তমানে যে ইনফ্লেশন রেট সে ওয়াইজ হচ্ছে যে একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ অল্প আয়ের মধ্যে হচ্ছে তার চলাফেরা করতে কষ্ট হচ্ছে। বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়িয়ে 3,75,000 টাকা করতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সাধারণ করদাতার পাশাপাশি নারী, 65 বছরের বেশি বয়সী প্রবীণ, প্রতিবন্ধী এবং গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা আনুপাতিক হারে বাড়ানো হতে পারে। এদিকে এবারের বাজেটে একটি বড় পরিবর্তন হতে পারে সর্বনিম্ন 5% কর হারের স্ল্যাবটি তুলে দেয়া। নতুন পরিকল্পনা অনুযায়ী 3,75,000 টাকার পরবর্তী আয়ের ওপর সরাসরি 10% হারে কর আরোপ করা হতে পারে। এতে যারা করমুক্ত সীমার ঠিক ওপরে অবস্থান করছেন তাদের করের বোঝা বাড়তে পারে। করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রত্যক্ষ কর বৃদ্ধির দিকেই আমাদের নজর দিতে হবে, কারণ অপ্রত্যক্ষ কর এটা অলরেডি আমাদের মোট রাজস্ব আহরণের 2/3 কিন্তু এই অপ্রত্যক্ষ কর থেকে আসছে, যেটা তুলনামূলকভাবে আমাদের স্বল্প আয়ের মানুষ, স্থির আয়ের মানুষের উপরেই বেশি পড়ে। গতবারের যে ক্রয় ক্ষমতা ছিল যে সীমাটার, সেটাকে বিবেচনায় রেখে, আমাদের মূল্যস্ফীতিকে বিবেচনায় রেখে আমাদের সর্বনিম্ন যে করের সীমা এটাকে বৃদ্ধি করা উচিত বলে আমার মনে হয়। দেশে এখন 1,28,00,000 টিআইএনধারীর মধ্যে আয়কর রিটার্ন দেন মাত্র 42 লাখ করদাতা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। আসছে বাজেটে কর ছাড় সহ এনবিআর থেকে পুঁজিবাজারের জন্য কাঙ্ক্ষিত নীতি সহায়তা কতটা মিলবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ আগামী অর্থ বছরে রাজস্ব আয়ের চাপে থাকবে এনবিআর। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ভালো প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার পাশাপাশি বিনিয়োগ বান্ধব নীতি সহায়তা জরুরি। বিগত 17 বছর নানাভাবে কারসাজি করে পুঁজিবাজার থেকে তুলে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া এবং সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা না পাওয়ায় বছরের পর বছর হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। অনেকেই হয়েছেন বাজার বিমুখ। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারকে চাঙ্গা করতে কি উদ্যোগ নেবে নতুন সরকার, সেদিকে এখন তাকিয়ে লাখ লাখ বিনিয়োগকারী। আমরা এখন এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বড় দাবি সেটা হচ্ছে যে আমাদের গেইন ট্যাক্স, যেটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল যে 50 লাখ টাকার উপরে গেইন ট্যাক্স, যেটা আমাদের ক্যাপিটাল গেইন হলো, সেই ট্যাক্সটারও হয়তো যদি করে। অতীতের দিনগুলো সেগুলো হয় নাই, মানে নন লিস্টেড আর লিস্টেড কোম্পানি ট্যাক্সের যে একটা গ্যাপ, যেটা বাড়ানো উচিত ছিল, সেটা আরো কমানো হয়েছে আর কি। ক্যাশ ডিভিডেন্ড খাই, ডিভিডেন্ডের উপরে 15% যে কাটে, ট্যাক্স কাটে, এইটা যেন বাজেটে অন্তর্ভুক্ত করা হয়, এইটা যাতে আমাদের একটা সহনীয় পর্যায়ে রাখে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নতুন বাজেটে সুশাসন বাড়ানোর দিকে নজর দেওয়া ছাড়া বিকল্প পথ দেখছেন না বাজার সংশ্লিষ্টরা।
এরই মধ্যে লোকসানে থাকা বিও হিসাবে কর ছাড়, কিছু ক্ষেত্রে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা, নিষ্ক্রিয় কোম্পানির কর সুবিধা বাতিল সহ অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পুঁজিবাজারের অংশীজনরা। এছাড়া কর্পোরেট কর কমানো, লভ্যাংশের দ্বৈত কর প্রত্যাহারের মতো সুপারিশও করেছে ব্রোকারেজ হাউসগুলো। টাকা পয়সা চাই না, আমরা পলিসি সাপোর্ট আপনার কাছে চাই, সেটা আপনারা দেন, এসএসসি দিক। একটা পলিসি সাপোর্ট না হওয়া পর্যন্ত আজকে 3 বছর আইপিও আসছে না। পলিসিগত সাপোর্ট দিয়ে জিনিসগুলোকে ঠিক করতে হবে, কারণ এখানে একটা আইপিও আসতে চাইলে পরে যে এর ব্যাকড্রপে যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু বিশাল বিশাল সমস্যার কাজ, এগুলাকে ইজি করতে হবে। যেসব কোম্পানির পরিশোধিত মূলধন 500 কোটি টাকা, বার্ষিক লেনদেন 1000 কোটি টাকা বা ব্যাংক ঋণ 500 কোটি টাকা, তাদের 15 থেকে 20 বছরের মধ্যে বাজারে তালিকাভুক্ত হতে বাধ্য করার প্রস্তাব করেছে বাজার সংশ্লিষ্টরা। এর বাইরে বিদেশি বিনিয়োগ বাড়াতে দিতে হবে বিশেষ সুবিধা। এসব সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে পারলে বাজারে গতি ফিরবে বলে মত অর্থনীতিবিদদের। চারদিকে আলোচনা যায়, তাতে মনে হয় এই মুহূর্তে এরকম কোনো গল্প আমরা এই বাজেটে নাও দেখতে পারি। পরবর্তীতে হয়তো গভর্নমেন্ট যখন বুঝতে পারবে যে এখানে সুবিধা দিলে আমি আরও ট্যাক্স বেশি আদায় করতে পারবো, তখন হয়তো গভর্নমেন্ট এটাকে পরবর্তী রিভাইজ বাজেটে নিয়ে আসবে। ট্যাক্স আদায়ের প্রক্রিয়াটা যদি আমরা আরেকটু স্ট্রেংথেনিং করি এবং লিস্টেড কোম্পানি না যারা, তাদের কাছ থেকে যদি ব্যবসা যদি হয়, সরকারকে ট্যাক্স যারা ফাঁকি দিচ্ছে সেইখানে যদি কর আদায় আমরা বাড়াতে পারি, তখন হয়তো সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে ওইখান থেকে তাদের চলে আসবে। অর্থনীতিতে পুঁজিবাজারের অংশীদারিত্ব বাড়াতে বেসরকারি খাতের পাশাপাশি মেগা প্রকল্পের অর্থের একাংশ এখান থেকে সংগ্রহের পরামর্শ অংশীজনদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাটের বেচাকেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। আমরা জাহিদ হাসানের কাছে এখন যেতে চাই। জাহিদ, শুভ সকাল আপনাকে। বিগত বছরের মতো এবারেও কিন্তু চামড়ার দাম খুবই কম। আপনার কাছে জানতে চাই, চামড়ার সরবরাহ ও বেচাকেনা কেমন দেখছেন বাজারে? শুভ সকাল। আমি আছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে বৃহৎ যে চামড়াহাট, যশোরের রাজারহাট। এখানে ঈদ পরবর্তী তৃতীয় হাট হচ্ছে আজকে। গত দুটি হাটের চেয়ে আজকে যশোরে এই হাটে চামড়ার সরবরাহ গত হাটের গুলোতে কয়েক গুণ বেড়েছে, কিন্তু দাম নিয়ে যে হতাশার খবর বা হতাশার যে সুর, সেটা আগের মতোই রয়ে গেছে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে চামড়া গত হাটগুলোতে 1200 থেকে 1300 টাকা গরুর যে চামড়া বিক্রি হয়েছে, সেটা আজকে 700 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। একটি খবর জানিয়ে রাখি যে সরকার যে 60 থেকে 67 টাকা ফুট যে গরুর চামড়া বিক্রি হওয়ার কথা ঢাকার বাইরে, সেটা বিগত যে দুটি হাট ছিল সেই দুটি হাটেও বিক্রি হয়নি, আজকেও সেই দামে বিক্রি হচ্ছে না। যশোরে সাধারণত 25 থেকে 30 টাকা প্রতি বর্গ ফুট চামড়ার বিক্রি হচ্ছে বলে আমরা দেখছি। যশোরে এই হাট মূলত ঐতিহ্য বা যে বিষয়টা রয়েছে সেটা যে খুলনা বিভাগ ছাড়াও বরিশাল, ঢাকার থেকেও এখানকার ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসেন। ঢাকার ট্যানারি মালিকের প্রতিনিধিদের মাধ্যমে এখানকার জমজমাট বেচাকেনা হয়। ঈদকে কেন্দ্র করে 100 কোটি টাকার ব্যবসা হলেও এবার সেটা হবে না বলে ব্যবসায়ী এবং আড়তদাররা বলছেন। কারণ হলো চামড়ার যে দাম, সেই দাম অনুযায়ী এখানে বেচাকেনা হচ্ছে না। প্রতিটি চামড়ার যে সরকারি বেঁধে দেওয়া দাম, সেই দামে বিক্রি হচ্ছে না। গত কয়েকদিনও সেই একই অভিযোগ ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন যে চামড়া শিল্পকে টিকে রাখতে হলে সরকারকে খুবই গুরুত্বের সাথে নজর দিতে হবে। সরকারি যে বেঁধে দেওয়া দাম, সেগুলো যারা যা পায় সে ধরনের তৎপরতা বা ব্যবসায়িক প্রশাসনের নজরদারির কথা বলছেন। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছে যে ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে যারা কুরবানি দিয়েছে সেখান থেকে চামড়া কেনার জন্য যে বাড়ি বাড়ি যে দামে চামড়া কিনেছে, তারপর তার নিজ বাড়িতে এসে চামড়া সংরক্ষণের জন্য লবণজাতকরণ, শ্রমিক খরচ সব মিলে যে খরচ এবং বাজারে আনার যে খরচ, সব মিলে যে একটা খরচের দাঁড়িয়েছে, সেই খরচ অনুযায়ী এখানকার চামড়া বিক্রি করতে পারছে না বলে ব্যবসায়ীরা বলছেন। সব মিলে বলা যায় যে গত কয়েকটি হাটের চেয়ে আজকে যশোরের এই হাটে চামড়া সরবরাহ বেড়েছে কয়েক গুণ, কিন্তু দাম যে হতাশা, সে হতাশার সুর এখনোই রয়ে গেছে। সব মিলে যে যতই বেলা গড়াচ্ছে ততই এখানকার যে চামড়া সরবরাহ আরো বাড়ছে। তারা আশা করছেন যে তাদের যে চামড়া বিক্রি করে অন্তত যে খরচ, সেটা উঠাতে পারবেন, এমনই আশা নিয়ে এখানকার হাটে এসেছেন। এই ছিল সর্বশেষ। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হাওরে সৌন্দর্য উপভোগ করতে ভিড় বেড়েছে পর্যটকদের, তবে অসাবধানতা সহ বিভিন্ন কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। এ নিয়ে জানাতে হাওর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির মাহবুব। মাহবুব, শুভ সকাল। আপনাকে যেমনটা আসলে বলছিলাম যে হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে পর্যটকদের অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটছে এবং সেই সাথে ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতা বাড়ানো সহ স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা। শুভ সকাল আপনাকেও। যে আসলে যদি বলি যে দেখুন, সুনামগঞ্জে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে টাঙ্গুয়ার হাওরে। এখানে ৮ বছরের একটি ফুটফুটে একটি শিশু আসলে ইঞ্জিন চালিত যে হাউস বোট আছে, সেই হাউস বোটের ইঞ্জিনে পড়ে তার মৃত্যু হয়েছে এবং তার দেহটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। সেটি আসলে সুনামগঞ্জের বিবেকবান মানুষদের বিবেক নাড়িয়ে দিয়েছে। গতকালকে রাত থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার সর্বশেষ যে ছবিটি আছে সেই ছবি আপলোড করে নানাজন নানা ধরনের মন্তব্য করছেন এবং তারা বলছেন যে এই দায়টি আসলে কার। একটি শিশু, ৮ বছরের মাত্র একটি শিশু, সেই শিশুটির আসলে এভাবে মৃত্যু হয়েছে, এই দায়টি কে নেবে? এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। একই সাথে যদি বলি যে গত ৩১শে মে কিন্তু আরেকটি কিশোর এই টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নৌকা থেকে পড়ে যায় এবং ২৪ ঘন্টা পরে তার স্বজনরা তার লাশ উদ্ধার করে হাওরের নিকটবর্তী যে নদী রয়েছে পাটলাই নদী, সেই পাটলাই নদী থেকে তার লাশ উদ্ধার করে। আপনি যেটি বলছিলেন যে আসলে এই ক্ষয়ক্ষতি এড়াতে আসলে কি ধরনের উদ্যোগ প্রশাসন নিচ্ছে, আমরা দেখেছি প্রশাসন এই রামসার যে দ্বিতীয় সাইট রয়েছে টাঙ্গুয়ার হাওর, দেশের অন্যতম সৌন্দর্য মণ্ডিত এই জায়গাটি এবং পাহাড় এবং জলরাশির যে বিতালি রয়েছে সেটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। সেই পর্যটন কেন্দ্র ঘিরে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকে এবং এখানে পরিবেশবাদী যারা আছেন তারা বলছেন যে প্রশাসনের তৎপরতা না থাকার ফলেই কিন্তু এখানে নানা সময় নানা ধরনের দুর্ঘটনার কবলে পড়ে মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে। আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে, প্রচারপত্র বিলি করা হচ্ছে, কখনো কখনো যারা আইন লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির আওতায় আনার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নানা ধরনের গাইড এবং নির্দেশনা দিয়ে থাকা হয়, তবে বাস্তবিক অর্থে হচ্ছে সেগুলো টাঙ্গুয়ার হাওরে গিয়ে আসলে মানা হচ্ছে না। টাঙ্গুয়ার হাওর সহ যে আশপাশে যে পর্যটন স্পটগুলো আছে, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারেকের টিলা, জাদুকাটা নদী, এগুলোতে যায় মানুষ পর্যটক এই লাক্সারি হাউস বোট গুলো দিয়ে, কিন্তু এই হাউস বোট গুলোতে আসলে সেফটি ট্যাঙ্ক নেই। এখানে মলমূত্র ত্যাগের যে পরিবেশ বান্ধব যে প্রক্রিয়া রয়েছে সেগুলো মেনটেন করা হচ্ছে না। উচ্চ শব্দে গান বাজানো হচ্ছে, যার জন্য পরিবেশ প্রতিবেশের মারাত্মক সংকটাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে। আমি যদি বলি যে আসলে এই হাওরগুলোতে এখন পাখি নেই বললেই চলে এবং মাছও সেখান থেকে আসলে অনেকটাই বিলুপ্তির পথে এগুচ্ছে। এর কারণ হিসাবে এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছেন যে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের তরফ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার এবং এই যে পর্যটন কেন্দ্রগুলোর কারণেই মূলত এখান থেকে পরিবেশের মারাত্মক হুমকি তৈরি হচ্ছে। এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে আসলে তারা এখন আগের মতো মাছ পাচ্ছেন না, জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, গাছগাছালি নষ্ট হচ্ছে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের যে সাইটটি রয়েছে যেখানে করচ গাছ, সেখানে মানুষ এসে গাছের ডাল ভেঙে নিচ্ছে, কেউ কেউ সেটির উপরে উঠার ফলে কিন্তু এই ঢালগুলো ভেঙে যাচ্ছে, যার ফলে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। আর যদি বলি যে আসলে এই মৃত্যুর কারণগুলো, গতকালকে যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এটি ভ্রমণশৈলী নামক একটি হাউস বোটে এই ঘটনা ঘটেছে এবং এটি তাদের প্রথম ট্রিপ ছিল। এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চলের সর্বশেষ। আমির, আসলে খুবই মর্মান্তিক ঘটনা। আপনাকে ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তামান্না, আসলে যে বিষয়টা আসলে দেখছিলাম যে গতকাল যে ঘটনা ঘটেছে যে নিঝুম নামের বাচ্চাটি যে তার ফ্যামিলির সাথে আসলে সেখানে আনন্দ উদযাপন করতে গিয়েছিলেন, যেমনটি আসলে আমাদের সহকর্মীও বলল এবং আমরাও বিভিন্ন তথ্য সূত্রে যতটুকু জানতে পেরেছি যে হাউস বোটের আসলে পেছন থেকে বাচ্চাটি সামনে যাওয়ার সময় ইঞ্জিনের উপর পড়ে গিয়ে বাচ্চাটি ঘটনাস্থলে মারা গিয়েছে এবং এটি প্রতিনিয়ত হচ্ছে আর কি। এই সচেতনতার সাথে সাথে কিন্তু প্রশাসনের যে তৎপরতা এটাও কিন্তু থাকা উচিত। এবং প্রায়শই আমরা দেখি যে ঈদের সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, সড়ক দুর্ঘটনা বা একটু অসচেতনতার কারণে এই ধরনের দুর্ঘটনার খবরাখবর জানি। এবার ঈদের আগে 6 শিশুর মৃত্যু যে হয়েছে,
আদ্দিন হাসপাতালে, সেটিও আলাদাভাবে আসলে সেটি নিয়ে তদন্ত হয়েছে এবং সেটি নিয়ে কথাবার্তা হয়েছে। সেই ঘটনাটিও কিন্তু ঈদের ঠিক একদিন আগে এই পরিবারগুলো ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে যাতে কারো ঈদ নষ্ট না হয়ে যায়। এবং সেই সাথে কিন্তু তামান্না আরও একটি বিষয় যে কয়েকটা মাস ধরে হাম নিয়ে যে বিষয়টি হচ্ছে যে গত 24 ঘন্টাতে 6 জন শিশু মারা গেছে হামে আক্রান্ত হয়ে, এটি আসলে কমছেই না কোনোভাবেই। যদিও হচ্ছে টিকাদান কর্মসূচি কিন্তু এখনো চলছে, চলমান আছে, কিন্তু তারপরেও এই হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এবং হামের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে সেই শিশুগুলোর পরিবার। অনেক জায়গায় এমনটাও জেনেছি যে আসলে বেডে জায়গা নেই, তাদের ফ্লোরে অথবা আপনার বারান্দায় সেখানে চিকিৎসা নিতে হচ্ছে। এটা আসলে খুবই কষ্টদায়ক, আসলে হৃদয় বিদারক। রৌফ, আমরা স্টার নিউজের পর্দায় সকাল থেকে নানান খবরাখবর জানছিলাম, দর্শকদেরও জানাচ্ছিলাম। এই মুহূর্তে একটু পত্রপত্রিকার খবরাখবরগুলো জানতে চাই। দর্শক, আমরা পত্রপত্রিকার খবরাখবরগুলো জানতে চাই। সর্বাধিক পঠিত যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে তাতে কি কি শিরোনাম স্থান পেয়েছে সেই খবরাখবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ইমন। তামান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আলোচনা করছিলেন হাম নিয়ে। আসলে এবার ঈদের ছুটির আগে কিন্তু হাম নিয়ে বেশ সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে যাতে হাম যাদের সংক্রমণ আছে তারা যেন খুব বাইরে না যান এবং হামের সংক্রমণ থেকে বাঁচাতে শিশুদের যেন সতর্ক রাখা হয়, এ ব্যাপারে কিন্তু হয়েছিল। এবং অনেক জায়গায় দেখেছি যে এই হামের চিকিৎসার জন্য অনেক হাসপাতালে অনেক চিকিৎসকদেরও কিন্তু ছুটি দেওয়া হয়নি। তারপরেও কিন্তু হামের সংক্রমণ বাড়ছে না। হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। তাছাড়া আক্রান্ত হচ্ছেন আরও অনেক শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 1168 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা কিন্তু 77,000-এর কাছাকাছি, 76,800-র ওপরে। এবং গতকাল শুক্রবার যেমনটা বলছিলাম 5 জনের মৃত্যু হয়েছে এবং টিকাদান কর্মসূচি শুরুর 2 মাসে পরশু থেকে যদি বলি প্রতিদিন, তাহলে 1000-এর বেশি শিশু কিন্তু সংক্রমিত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছেন। এতে কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যবিদরা, এই কথা বলেছে। আর যদি বলি যে তাহলে গত 15 মার্চ থেকে এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে 514 জন শিশু এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যুর শিশুর সংখ্যা 91 জন। আরেকটি ব্যাপারে যদি বলি তাহলে কিন্তু দরজায় করা নাড়ছে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ এবং তারই উন্মাদনায় কিন্তু সারা দেশে উন্মাদনা তৈরি হয়েছে। বিশ্বকাপে অংশ নিয়ে 48টি দেশের পতাকা নিয়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা হয়েছে পুরান ঢাকায়। সেই ছবি দিয়েছে আসলে একটি, এবং সেই এলাকায় সহ দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা কিন্তু উদযাপন করেছে, তারই একটি ছবি কিন্তু দিয়েছে। তবে এবার জার্সিতে বিশ্বকাপে দেখা যায় বাংলাদেশ কিন্তু পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকা সত্ত্বেও কিন্তু এবার কোনো দলের 48টি দলে সরাসরি জার্সি কিন্তু বাংলাদেশ আসলে অর্ডার পায়নি। এটা একটি দুঃখজনক বিষয়। তারপরেও কিন্তু বাংলাদেশ আসলে অন্যান্য বেশ কিছু দেশে কিন্তু জার্সি পাঠিয়েছে। বাংলাদেশ এই পর্যন্ত 23 লক্ষের ওপরে কিন্তু এই বিশ্বকাপের জার্সি কিন্তু এবার বিভিন্ন দেশে পাঠিয়েছে। তবে একটাই আক্ষেপ যে আসলে যারা মূল খেলবে তার প্লেয়ারদের গায়ে আসলে বাংলাদেশের কোনো জার্সি থাকবে না। কিন্তু তারপরে কিন্তু দর্শক গ্যালারিতে যারা রয়েছেন এবং বিভিন্ন দেশে যারা ফুটবল প্রেমী রয়েছেন উন্মাদনায় ব্যস্ত, তাদের গায়ে কিন্তু বাংলাদেশের তৈরি জার্সি কিন্তু থাকবে। সে ব্যাপারেই তারা একটি রিপোর্ট কিন্তু তারা করেছে। এবং এবার কিন্তু যদি বলি গ্রোথ ইনসাইটসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2026 সালে জার্সির বাজারের আকার 839 কোটি মার্কিন ডলার হতে পারে, এ ব্যাপারে তারা বলছে। আর এই যে যেমনটা বলছিলাম যে বাংলাদেশে কিন্তু এখন 23,60,000 কিন্তু পিস এই যে জার্সি কিন্তু বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। আরেকটি সামনে যেহেতু বাজেট 11 তারিখে, সেই বাজেটে এবার সৃজনশীল অর্থনীতির দিকে কিন্তু এবার জোর দেওয়া হচ্ছে। এবার বরাদ্দ হবে 300 কোটি টাকা। শুরুতে বলে দিই, সৃজনশীল অর্থনীতি অন্যান্য দেশে যেভাবে বাজেটে অর্থ দেওয়া হয় বাংলাদেশে এর আগে তেমন প্রচলন ছিল না। তবে এবার সুখকর খবর হচ্ছে বাংলাদেশেও শুরু হচ্ছে। তো এবার হচ্ছে সৃজনশীল অর্থনীতিতে কি কি বিভাগ থাকছে একটু বলি। গান, নাচ, চলচ্চিত্র, প্রকাশনা, বিজ্ঞাপন রয়েছে, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার, ভিডিও গেমস, অনেক কিছু রয়েছে। একটু দেখে নিই অন্যান্য দেশের পর্যালোচনা। জিডিপিতে আসলে সৃজনশীল অর্থনীতির অবদান যদি বলি তাহলে ইন্দোনেশিয়ায় 7.28%, ফিলিপাইনে রয়েছে 7.3%, যুক্তরাষ্ট্রে রয়েছে 4.2%, ভারতে 2.5%। তবে বাংলাদেশের এর কোনো তথ্য নেই। তবে সরকার এই হার জিডিপির 1.5% পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করছেন। এ ব্যাপারে একটি সরকারি সিদ্ধান্তের ব্যাপারে বলি যে কি কি সিদ্ধান্ত নিব সৃজনশীল অর্থনীতিতে, গুরুত্ব কিভাবে দিবে, জোর কিভাবে দিবে। ঢাকার পূর্বাঞ্চলে 1
100 একর জায়গার উপর একটি সৃজনশীল কেন্দ্র বা ক্রিয়েটিভ হাব তৈরি করা হবে। আরেকটা হচ্ছে প্রত্যেকটি জেলা উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির চত্বরে হবে সৃজনশীল কেন্দ্র। আরেকটি হচ্ছে সাংস্কৃতিক পর্যটনের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে এবং জাতীয় উৎসব এটা আসলে পালন করা হবে, ক্যালেন্ডার উৎসব পালন করা হবে। আর এটা একটি আছে যে একটি গ্রাম একটি পণ্য শীর্ষক উদ্যোগে মৃৎশিল্প, কারুশিল্প, শীতলপাটি এবং টেরাকোটা সহ অন্যান্য পণ্য যে রয়েছে সেই পণ্যগুলো আসলে উৎপাদনে জোরদার দেওয়া হবে। আরেকটা হচ্ছে যদি বলি যে হ্যাট্রিকের স্বপ্নে বিভোর বাংলাদেশ, মরিয়া ভারত, এটা 8ম সাফ নারী ফুটবল কাপ হতে চলেছে। সেখানে ভারত কিন্তু প্রথম 5বার কাপ নিয়েছে, বাংলাদেশ 2বার নিয়েছে। বাংলাদেশের কিন্তু তৃতীয়বার সুযোগ রয়েছে এবং ভারত কিন্তু দীর্ঘদিন কাপের খরাও কিন্তু কাটাতে চাইবে। ভারতেই ম্যাচটি শুরু হবে, আজকে সেই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আরেকটি ব্যাপার যদি বলি যে রাজনৈতিক ছায়া খুলনায় দখল এবং চাঁদাবাজি চলছে, ব্যাপারে একটি রিপোর্ট করেছে। রেলের জমি, তারপরে যদি বলি ঘাট এবং উন্নয়নশীল বিভিন্ন কাজ ঘিরে চাঁদাবাজি, রাজনৈতিক নেতা, সন্ত্রাসী গোষ্ঠী এবং প্রশাসনের অসাধু অংশের সাজসের কিন্তু অভিযোগ পাওয়া গেছে। এখানে বিভিন্ন ঢাকার বিভিন্ন এরিয়ার কথা তারা বলছে। এবং যদি বলি যে দখল হয়েছে রেলওয়ে চিকিৎসকের বাসভবন, ডাক্তারবাড়ি, উন্নয়ন কাজেও আসলে ভাগ বসাচ্ছে চাঁদাবাজিরা। তারপর আরেকটা হচ্ছে শহরের পুলিশের তালিকাতেই রয়েছে 59-69টি চাঁদাবাজ এবং 181 সন্ত্রাসীর নাম রয়েছে। আমরা আরেকটি পত্রিকায় একটু দেখতে চাই যে সমকালে কিন্তু হার্টের রিংয়ের দাম কমানোর নির্দেশনা বাস্তবায়ন হয়নি। যদিও ফেব্রুয়ারিতে সেই ধরনের একটি কথা ছিল, কিন্তু তার পরবর্তীতে কিন্তু হার্টের রিং বসানোর ব্যাপারে কিন্তু আসলে অগ্রগতি হয়নি। সেই আগের দামেই কিন্তু রিং কিনতে হচ্ছে রোগীদের। ফেব্রুয়ারিতে দাম কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। 28 ধরনের রিংয়ের সর্বোচ্চ কমানো হয়েছে 19%, কিন্তু তার বাস্তবায়ন দেখা যায়নি। এই জন্য কিন্তু আসলে যারা চিকিৎসা নিতে যাচ্ছেন তারা কিন্তু বেশ খানিকটা বিপাকেই পড়ছেন। আরেকটা হচ্ছে বিদ্যুৎ খাতে অলস সক্ষমতার বিপুল ভার মানুষের। এই যে বিদ্যুৎ খাতে যে 15 বছরে 2,13,495 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, কিন্তু সেগুলো তেমন কোনো কাজেই আসেনি। বোঝা টানতে হবে আরও 2 যুগ। যদি বলি 2011-12 অর্থ বছরে এই খরচ ছিল যদি বলি যে 5,435 কোটি টাকা এবং এটা 26-27-এ যদি বলি তাহলে অর্থ বছরে 52,608 কোটি টাকার ব্যয় মেটাতে হবে। এই ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আরেকটি ব্যাপারে যদি বলি যে খুলনায় 181 সন্ত্রাসীর নামের তালিকা, কিন্তু গডফাদারের নাম কিন্তু পাওয়া যায়নি। আরেকটি হচ্ছে কৌশলগত সম্পর্কে জোরদার করতে চায় তুরস্ক, এই ব্যাপারে এটি রিপোর্ট করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ধরনের একটি বৈঠক করেছেন। সে ব্যাপারে তারা বলছেন যে তারা কিন্তু রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও কিন্তু আসলে এই বাংলাদেশের যে উদ্যোগ সেটা থেকে তারা সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের বাণিজ্য খাত সহ অর্থনীতিতে বিভিন্ন ধরনের তারা অবদান রাখতে যায়, কাজ করতে পারে যায়, এই ধরনের একটি রিপোর্ট তারা করেছে। আরেকটা হচ্ছে মে মাসেই মবে নিহত হয়েছে 41 এবং রাজনৈতিক সংঘাতে নিহত হয়েছে 5 জন এবং তারপরে আরও 59 জনকে পুশিনের চেষ্টা শূন্যরেখায়। এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আমরা একটু যুগান্তরের পাতা দেখতে চাই। যুগান্তরে কিন্তু প্রথমে যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপে কারসাজি এবং নাগরিকের গোপন তথ্যের ঠিকাদারের হাতে থাকছে সেটা বলছে। আরেকটি হচ্ছে যে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের খেসারত দিচ্ছে জনগণ, যেটা একটু আগেই বলছিলাম সে ব্যাপারে করেছে। আর ভঙ্গুর অর্থনীতিতে বড় বাজেট, ঘাটতি আর ঋণ নির্ভরতাই আসলে বাংলাদেশের চ্যালেঞ্জ, বাজেটকে ঘিরে তারা একটি রিপোর্ট করেছে। আর প্রধানমন্ত্রীর সফরেই বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনা স্বাক্ষর চায় চীন। আরেকটা হচ্ছে বিনিয়োগকে প্রাধান্য দিয়ে নীতি গ্রহণ জরুরি, এটি হচ্ছে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলছে। একটু আমার দেশ পত্রিকা একটু দেখতে চাই যে এই যে নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থদাতা 15 ব্যবসায়ী নজরদারিতে রয়েছেন, এটা একটি রিপোর্ট করেছে তারা। পশ্চিমবঙ্গের বিধানসভায় খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব তারা একটি করেছে। আরেকটি ব্যাপারে হচ্ছে এই যে যৌথ সংবাদ সম্মেলন, 2 পররাষ্ট্রমন্ত্রীর সামরিক শিল্প বিকাশে পদক্ষেপ নেবে তুরস্ক বাংলাদেশ, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি যদি বলি মধ্যপ্রাচ্যের ইস্যু দিয়ে শেষ করি, সেটা হচ্ছে ট্রাম্প শর্ত থেকে সরে যাওয়ায় থমকে আছে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। সেটি ব্যাপারে সেটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে আলোচনা চলছিল এবং যুদ্ধ বিরতি বা যুদ্ধ শেষ হওয়ার যে চুক্তির দিকে আগাচ্ছিল পাকিস্তানের মধ্যস্থতায়, সেটা কিন্তু একটা ভাটা পড়েছে, কারণ ইসরায়েল এখন লেবাননে কিন্তু হামলা চালাচ্ছে এবং সেই হামলা প্রতিরোধে কিন্তু ইরান একটু বাগড়া দিচ্ছে, কারণ ইরান এই প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করছে। আর ওইদিকে কিন্তু ইসরায়েলের মদতদাতা যুক্তরাষ্ট্র, এই নিয়ে কিন্তু বেশ খানিকটা গোলযোগ হয়েছে এবং সেই যুদ্ধ যদি বলি বন্ধ, স্থায়ীভাবে বন্ধ বা যুদ্ধবিরতি, সেই প্রস্তাবে কিন্তু যথেষ্ট ভাটা পড়েছে। তো আজকের পত্রপত্রিকাগুলো
খুঁজে আসলে এগুলোই পাওয়া গেছে। এবার আসলে জানাতে চাই যে আজকে আসলে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কত তাপমাত্রা থাকবে, কোন সময় কত থাকবে, এটা একটু জানিয়ে নেই। প্রথমেই একটু দেখতে চাই যে আজকে এখন এই মুহূর্তে যদি বলি তাহলে কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। এবং যদি বলি যে আজকে সারাদিন আসলে কেমন থাকবে, যদি বলি বায়ুর মান কিন্তু আজকে ভালো না, এটা হচ্ছে পোর দেখা যাচ্ছে। আর এখন আসলে যদি বলি যে তাহলে তাপমাত্রা 8টার সময় কিন্তু তাপমাত্রা আজকে যেমনটা বলছিলাম ঢাকার ওয়েদার জানাচ্ছি, 9টায় কিন্তু তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে 34% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10টায় তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, 11টাতে 31 ডিগ্রি সেলসিয়াস, আর 12টাতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু 9টায় সবচেয়ে বেশি রয়েছে, 10টায় 40%, 11টায় বৃষ্টির সম্ভাবনা 34%, 12টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা 29% রয়েছে এবং তাপমাত্রা 32 এবং 33। আজকে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 1টা এবং 3টায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু তখন 20% থাকবে। আর 3টায় যদি বলি 4টায় কিন্তু আসলে তাপমাত্রা একটু কমে যাবে, 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে, বৃষ্টির সম্ভাবনাও কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে কমতে থাকবে। যে 5টা, 6টা, 7টা তখন কিন্তু 7টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই সন্ধ্যা থেকে যদি বলি যে 6টায় কিন্তু তাপমাত্রা থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং 7টায় কিন্তু তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে, বৃষ্টির সম্ভাবনা 5% থাকবে। এবার একটু দেখে নিই যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় কোন শহরগুলো রয়েছে এবং বাংলাদেশের অবস্থান কোথায়। যদি বলি IQER এর তথ্য মতে আজকে এই মুহূর্তে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ু দূষণ মাত্রা 188। তারপরে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, তার বায়ু দূষণ মাত্রা এখন 166। বাংলাদেশের অবস্থান তৃতীয়, বাংলাদেশের বায়ু দূষণ মান 164, যেমনটা আমরা একটু আগে দেখছিলাম। তারপরে কিন্তু রয়েছে কিনশাসা, কঙ্গোর একটি 161, তারপরে কিন্তু পাকিস্তানের লাহোর রয়েছে, সেটি কিন্তু এখন বায়ু দূষণ মান হচ্ছে 160। এবার একটু সবচেয়ে ক্লিন যে পরিষ্কার কিংবা ভালো সেই শহরগুলোর দিকে একটু দেখেছি, সেটা হচ্ছে অ্যালমাটি কাজাখস্তানের, যার বায়ু দূষণ মাত্রা 8। তারপরে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যার বায়ু দূষণ মাত্রা 8। তারপরে কিন্তু 11। তারপরে কিন্তু রয়েছে স্লোভানিয়ার একটি রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 11। তারপরে কিন্তু রয়েছে ক্রোয়েশিয়ার একটি রাজধানী 11। তারপরে কিন্তু জাপানের টোকিও রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 17। তো যদি বলা যায় তাহলে আজকে বায়ু দূষণের ভিত্তিতে যদি বলি বাংলাদেশের অবস্থান কিন্তু বেশ ভালো, সেটা বলবো না, 164 পয়েন্টে বাংলাদেশ রয়েছে। তবে আজকে ভালো খবর, ঢাকার ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো থাকবে, নাতিশীতোষ্ণ থাকবে, সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আসলে আজকে এগুলোই আমার হাতে তথ্য ছিল। তামান্না, আপনাকে বলতে চাই যে আজকে আসলে পত্রপত্রিকার খবর এগুলো ছিল এবং ওয়েদার আসলে আজকে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ ইমন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের সংঘাত, তেলের দামের অস্থিরতা আর মূল্যস্ফীতির চাপের মধ্যেই বিশ্ব অর্থনীতির সামনে দেখা দিয়েছে নতুন এক শঙ্কা। জাতিসংঘের আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক মাসের মধ্যেই শক্তিশালী এল নিনো ফিরে আসতে পারে, যার প্রভাবে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে। বিশ্ব অর্থনীতি এখন মধ্যপ্রাচ্যের সংঘাত, উচ্চ মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ব্যস্ত। এর মধ্যেই নতুন এক মহাবিপদের সংকেত দিল জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে চলতি বছরের সেপ্টেম্বরের আগেই শুরু হতে যাচ্ছে প্রাকৃতিক আবহাওয়ার এক ভয়ঙ্কর চক্র এল নিনো, যা আগামী কয়েক মাসের মধ্যে আমাদের দোরগোড়ায় এসে পৌঁছাবে। I thank the World Meteorological Organization for this vital new update. 2026 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এল নিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব আগের যে কোনো সময়ের তুলনায় ধ্বংসাত্মক গতিতে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়বে। Urgent climate warning it is. এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা, যার প্রভাবে দেখা দেয় তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যা। এই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে খাদ্য উৎপাদন, কারণ অতিবৃষ্টি ও খরায় ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন ফসল উৎপাদনকারী অঞ্চল। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাড়তে পারে খাদ্যপণ্যের দাম। El Niño conditions will pour fuel on the fire of a warming world. এল নিনো আবহাওয়ার এমন এক ভয়ঙ্কর রূপ যার ফলে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। বিশেষ করে আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। The only effective response is climate action equal to the crisis. এল নিনোর কারণে পশ্চিম আফ্রিকার কোকো উৎপাদন কমে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে বিশ্বের বিভিন্ন কোকো প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এতে বেড়ে যেতে পারে বিশ্বজুড়ে চকলেট বা কেকের দাম।
এছাড়া জ্বালানি খাতও চাপে পড়তে পারে। খরার কারণে অনেক দেশে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে। অন্যদিকে বন্যা, দাবানল ও ঘূর্ণিঝড়ের কারণে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রোকসানা রিমি, স্টার নিউজ। গাজাকে পুরোপুরি ধ্বংস আর ইরানে হামলার পর এবারে আল আকসা মসজিদ নিয়ে গভীর ষড়যন্ত্রে নেমেছে ইসরায়েল, আর তাতেই হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্র। মসজিদ কমপ্লেক্সটিতে শুধু মুসলমানদের জন্য নয়, বহুধর্মীয় কেন্দ্র বানাতে চায় তারা। শুধু তাই নয়, এই দুই দেশ মিলে আল আকসা পরিচালনার দায়িত্ব থেকে জর্ডানকে সরিয়ে দিতে চাইছে। এমন দখলদারিত্বের বিরুদ্ধে সরব হয়েছে সৌদি, পাকিস্তান সহ 8টি মুসলিম দেশ। পতাকা হাতে যিনি স্লোগান দিচ্ছেন তিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। অবৈধ বসতি স্থাপনকারী আর সাঙ্গপাঙ্গদের নিয়ে চরমপন্থী ইহুদি নেতার এমন মহড়ার পেছনের উদ্দেশ্যটা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ ও গোটা চত্বরকে ইহুদিকরণ করা। দখলদারিত্ব ও নিয়ন্ত্রণের এই চেষ্টা যুগ যুগ ধরে করে আসছে ইসরায়েল। যদিও আল আকসা পরিচালনায় 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর গড়ে উঠেছিল একটি ব্যবস্থা, যার মাধ্যমে আল আকসা মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দায়িত্ব নির্ধারিত হয় জর্ডান সমর্থিত ইসলামিক ওয়াকফের হাতে, আর শুধুমাত্র বাইরের নিরাপত্তার দায়িত্ব পালনের কথা ইসরায়েলের। এই ব্যবস্থার আওতায় অমুসলিমরা নির্দিষ্ট সময়ে কেবল মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করতে পারছে, তবে সেখানে তাদের প্রার্থনার অনুমতি নেই। কিন্তু বিগত বছরগুলোতে সেই নিয়মনীতি আর চুক্তি লঙ্ঘন করে একতরফা সিদ্ধান্ত নিতে শুরু করেছে দখলদার ইসরায়েল, আর এতে সবচেয়ে বেশি এগিয়ে ইসরায়েলি চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গভির। এই নোংরা বসতি স্থাপনকারীরা আল আকসাকে অপবিত্র করছে। সরকার মুসলমানদের বাধা দিচ্ছে, অথচ ইহুদি বসতি স্থাপনকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। আগে 10 থেকে 15 জন ঢুকত, এখন শত শত ইহুদি প্রবেশ করছে। তারা আল আকসায় নাচে, যা খুশি তাই করে, কেউ তাদের থামায় না। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে 8টি মুসলিম দেশ। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা এবং অধিকৃত পূর্ব জেরুসালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, আল আকসা কমপ্লেক্সের ওপর জর্ডানের ঐতিহাসিক তত্ত্বাবধানের অধিকার বহাল রাখার আহ্বানও জানিয়েছে মুসলিম দেশগুলো। আল আকসায় নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও কমপ্লেক্সটিকে বহু ধর্মীয় স্থান হিসেবে গড়ে তুলতে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রও। এই দুই দেশ এরই মধ্যে জর্ডান সমর্থিত ইসলামিক ওয়াকফের কর্তৃত্ব বাতিল করে নতুন একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে চায়। এই নিয়ে ক্ষুব্ধ জেরুসালেমের গ্র্যান্ড মুফতি। পবিত্র এই শহরটি ধ্বংস করতে নানাভাবে পরিকল্পনা করেছে ইসরায়েলি সরকার। তারা চায় অবৈধ বসতি স্থাপন করে শহরটিকে ঘিরে ফেলতে। ইসরায়েলি সরকারের মন্ত্রীরা আগ্রাসন চালাচ্ছেন, বিশেষ করে নিরাপত্তা মন্ত্রী এতে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ইহুদি বসতি স্থাপনকারী ও চরমপন্থীদেরকে পবিত্র আল আকসা মসজিদে হামলা চালানোর জন্য উৎসাহিত করছেন। এটি মূলত দখলদারিত্বের উদ্দেশ্যেই করা হচ্ছে। এর আগে 2024 সালের শেষ দিকে মসজিদে আজান দেয়া বন্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন বেন গভির। তার দাবি, এটি ইহুদিদের বিরক্ত করছে। ফিলিস্তিনি নাগরিক ও ধর্মীয় নেতারা বলছেন, এটি শুধু শব্দ নিয়ন্ত্রণের বিষয় নয়, বরং মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় দুর্বল করার বড় প্রচেষ্টা। নূর মোহাম্মদ, স্টার নিউজ। 2.5 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজার 86% কৃষিজমি ধ্বংস হয়ে গেছে, যা রয়েছে তাও এখন কথিত হলুদ রেখার ভেতর ইসরায়েলি নিয়ন্ত্রণে। তবু হেরে যাননি গাজার কৃষকরা। জমি ও কৃষি উপকরণের সংকট মোকাবিলায় তারা অভিনব উপায়ে ত্রাণের খালি টিনের কৌটায় সবুজ সবজি ফলাচ্ছেন। ধ্বংসস্তূপের মাঝেও টিকিয়ে রাখছেন জীবিকা ও খাদ্য উৎপাদনের আশা। গাজার দক্ষিণাঞ্চলের একটি অস্থায়ী গ্রিনহাউস।
এক সময় যেখানে ছিল কৃষি জমি ও গাছগাছালি, সেই কৃষি জমির বদলে এখন যতদূর চোখ যায় কেবল ধ্বংসস্তূপ আর ভাঙা ভবনের কংক্রিট। এই অবস্থায় খালি টিনের কৌটাই এখন চাষের একমাত্র ভরসা ফিলিস্তিনি চাষিদের জন্য। নিজেদের চাষযোগ্য জমি হারানোর পর কৃষকরা জীবন জীবিকা টিকিয়ে রাখতে অভিনব উপায় খুঁজে নিয়েছেন। ত্রাণ সামগ্রীর খালি টিনের কৌটোর ভেতর ফলানো হচ্ছে পুদিনা আর নানা ধরনের সবজি। গাজায় নাইলনের সংকট থেকেই এই ধারণার জন্ম। এনজিও রান্নাঘরগুলো থেকে ফেলে দেয়া খালি সবজির কৌটা থেকে আমরা সংগ্রহ করি, এগুলোকে নাইলনের বিকল্প হিসেবে ব্যবহার করে এর ভেতরে চাষাবাদ করি। তবে বিপত্তির শেষ এখানেই নয়। গাজার যে চাষযোগ্য জমিটুকু অবশিষ্ট রয়েছে তাও এখন কথিত হলুদ রেখার আওতায় চলে গেছে। এখন গাজার অধিকাংশ কৃষিজমি কৃষকদের নাগালের বাইরে। যেসব এলাকায় এখনও কৃষিকাজ চলছে সেখানেও রয়েছে ইসরায়েলি বাহিনীর হামলার ঝুঁকি। এই এলাকায় প্রায়ই আমরা হামলার শিকার হই। ভয় আর জীবনের ঝুঁকি নিয়েই আমাদের কৃষিকাজ চালিয়ে যেতে হয়। 2.5 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার কৃষিখাত প্রায় ধ্বংস। ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর থেকে উপত্যকাটির প্রায় 86% কৃষিজমি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একসময় লাখো মানুষের জীবিকার উৎস ছিল যে জমি, তার বড় অংশই এখন চাষের উপযোগী নয়। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি দখলদারিত্বের কারণে গাজার প্রায় 86% কৃষি জমি ধ্বংস হয়ে গেছে। ফলে কৃষকরা বিকল্প পদ্ধতির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছেন, বিশেষ করে সুগন্ধি ও ঔষধি গাছের চাষে, যেগুলোর উৎপাদনের উপর গাজার কৃষকরা ঐতিহ্যগতভাবে নির্ভরশীল ছিলেন। যুদ্ধের আগে গাজার অর্থনীতির প্রায় 10%ই আসত কৃষিখাত থেকে। কৃষিকাজ, পশুপালন ও মাছ ধরার সঙ্গে যুক্ত ছিলেন গাজার প্রায় 5.5 লাখেরও বেশি মানুষ। কিন্তু দীর্ঘ সংঘাতে সেই খাত এখন প্রায় অচল। কাজী শাহরিন, স্টার নিউজ। দেশের খবর। রাজধানীর ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত জনসচেতনতামূলক র্যালিতে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে বদ্ধ পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে, যারা ছাদের উপরে বাগান করেছেন টবে যেন পানি না থাকে, বাহিরে আপনাদের রক্ষিত যে টয়লেট আছে যদি অব্যবহৃত হয় তার কমোটে বা প্যানের ভিতরে যেন পানি না জমে থাকে, বাড়ির ভিতরের যে ড্রেন থাকে আন্ডার ড্রেন অথবা সারফেস ড্রেন, ওই ড্রেনগুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে। যদি কোনো বাড়িতে, অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ লেট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। কারণ আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য আল্লাহর পরে আমাদের দায়িত্ব রয়েছে মানুষের স্বাস্থ্যের সেবা দেওয়া। সেইটার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, সবিনয়ে অনুরোধ করা হচ্ছে, র্যালি করা হচ্ছে, মাইকিং করা হবে, প্রশাসন থেকে বলা হচ্ছে। তারপরেও যদি আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো বিকল্প থাকবে না। সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে সবিনয়, আপনারা আপনাদের মাধ্যমে একটু জনগণকে সচেতন করার লক্ষ্যে এই জিনিসগুলি যা আমি বলেছি, যা প্রশাসনিক কর্মকর্তা আমাদের প্রশাসক বলেছেন, যা আমাদের সচিব মহোদয় বলেছেন, বাড়ির ভিতরের আঙিনা, বাড়ির ভিতরের ছাদ, বাগান ছাদ, বাড়ির ভিতরের ড্রেন, বাড়ির ভিতরের লেট্রিন, এগুলি সব পরিষ্কার রাখতে হবে। যেইগুলি মশাকে জন্ম, এই যে বললেন আমাদের প্রশাসক সাহেব, কত 60%, কয়টা ওয়ার্ডে, কয়টাতে পাইছেন? 28টা ওয়ার্ডে সিরিয়াসলি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। বলেন এগুলি যখন ফ্লাইং হয়ে যাবে, অ্যাডাল্ট মশা হয়ে যাবে, তো দূর হয়ে কামড়াবে আমাদেরকে, কত হাতে থাপড়াবো বলেন। কাজে এগুলিতে আমাদের নিজেদের দায়িত্ব আমাদের করতে হবে। আমি মাননীয় প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো, আমাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী অনতিবিলম্বে বেঞ্চ আজকে থেকে প্রত্যেকটা এলাকায় মাইকিং করে দেওয়া।
এবং 2-3 দিন পর থেকে মোবাইল টিম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়া, যে এখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। এছাড়া কোনো গত্যন্তর আমাদের হাতে আর নাই। আমাদের এই র্যালি ওই মেসেজটা দেওয়ার র্যালি। আমাদের এই র্যালি, আমাদের দিকে লাল টুপি সাদা গেঞ্জি মানুষ তাকাবে, এরা কারা? এরা ডেঙ্গুর প্রতিরোধে পরিচ্ছন্নতার জন্য আমাদেরকে ডাক দিচ্ছে, মানুষ দেখবে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছেন প্রাইভেট আর সরকারি, সরকারি বা বেসরকারি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পরিষ্কার রাখতে হবে। ডিএসসিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।